আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির আয়োজনে আজকে লাইভ আলাপনটি শুরু করার আগে আমি জাস্ট একটি ঘটনা বলে শুরু করতে চাই। আপনারা মিডিয়া সূত্রে কিছুদিন আগে জেনেছেন যে ঢাকার একটি স্কুল শুধুমাত্র সেই স্কুলে যে আহ, আহ, শিক্ষক রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তাদের বেতন দিতে না পেরে স্কুলটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই স্কুলটির নাম হলো ফুলকুড়ি স্কুল। তো ওই স্কুলের যিনি অধ্যক্ষ ছিলেন বা প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন, তাকে যখন বিবিসি বাংলার সাংবাদিক জিজ্ঞাসা করলেন যে আপনি স্কুলটি কেন বন্ধ করে দিলেন, তখন তার উত্তরটি ছিল এইরকম, যেটা খুবই খুবই হৃদয় বিদারক যে দেয়ালে পিঠ থেকে গেছে স্যার, এখন কি করব বলেন, মানুষ সন্তানের লাশ ফেলে দেয় না, এখন আমাকে ওটাই মনে করতে হবে, আমার সন্তান মারা গেছে, এজন্য আমাকে এটা রেখেই চলে যেতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, এই যে দেশের দুর্বিষহ অবস্থা, আমি আরেকটি ঘটনা উল্লেখ করতে চাই। ঢাকার আরেকটি স্কুল, সেই স্কুলটির নাম হচ্ছে ঢাকা পপুলার ইন্টারন্যাশনাল স্কুল। সেই স্কুলটির অধ্যক্ষ তার স্কুলটি চালাতে না পেরে, অর্থাৎ শিক্ষকদের বেতন না দিতে পেরে এবং যেই প্রতিষ্ঠানে তার স্কুলটি রয়েছিল সেটার ভাড়া দিতে না পেরে স্কুলটি বন্ধ করে দিয়ে তিনি তার সহকর্মীদের নিয়ে সেই স্কুলের সামনেই ফলের দোকান খুলে সেখানে তাকে এখন ফলের ব্যবসা করতে হচ্ছে। এই যে দেশের এই করুণ অবস্থা, প্রত্যেকটি সেক্টরে, বিশেষ করে অর্থনীতিতে করোনা যে বিরূপ প্রভাব হচ্ছে, অসংখ্য মানুষ চাকরি হারিয়েছে, অসংখ্য মানুষ বেকারত্বে ফিরে গিয়েছে করোনার এই দুর্বিষহ অবস্থার জন্য। আমরা মূলত আজকে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য টপিক করোনায় গার্মেন্টস শিল্প এবং অর্থনীতির উপর প্রভাব। এই আলোচ্য টপিকে আজকে আমাদের সাথে সম্মানিত দুজন অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন। আমি শুরুতেই তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে রয়েছেন এনায়েত উদ্দিন মোহাম্মদ কায়সার খান স্যার, ম্যানেজিং ডিরেক্টর সোনিয়া ও সোয়েটার্স লিমিটেড এবং প্রাক্তন সহকারী অধ্যাপক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। স্যারকে আমি শুরুতেই শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আমি আজকের এই হাবিব রবি সাংবাদিক সমিতির আয়োজনে হাবিব রবি শেষ আলাপন অনুষ্ঠানটিতে দুজন স্যারকেই অসংখ্য শুভেচ্ছা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত হওয়ার জন্য। আমরা আশা করছি আজকে খুব ভালো একটি ডিসকাশন হবে, এক্স্যাক্টলি করোনা পরবর্তী যে অর্থনীতির উপর বিরূপ প্রভাব পড়বে এবং এখনো যে পড়েছে, এটা সলিউশন কি, এটা থেকে কিভাবে মুক্তি পেতে পারি, এবং সাধারণ মানুষ যারা চাকরি হারিয়েছে, বিশেষ করে অর্থনীতির উপর যে ক্ষতিকর প্রভাব বিদ্যমান, সেটা থেকে আমরা কি পরিত্রাণ পেতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমি শুরুতেই একটু আইনুল ইসলাম স্যারের কাছে যেতে চাই। স্যার, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আমার প্রথম যে ব্যাপারটি জানার বিষয়, প্রথম যে প্রশ্নটি আপনাকে করবো সেটা হলো, গত সপ্তাহে বিশ্বব্যাংক তাদের এক প্রতিবেদনে বলেছে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 8% থেকে নেমে 2 বা 3% হতে পারে। অর্থনীতির এমন দৈন্য দশা হলে সেখান থেকে কিভাবে উত্তরণ ঘটানো সম্ভব বলে আপনি মনে করেন, এবং একজন অর্থনীতিবিদ, একজন অর্থনীতির অধ্যাপক হিসেবে আপনি পুরো ব্যাপারটিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ। আমি প্রথমে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিকে ধন্যবাদ দিচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি কয়েকটি অনুষ্ঠানে জয়েন করেছি, কিন্তু এটি একটু ব্যতিক্রম ধর্মী যে সাংবাদিক সমিতিরা এটা করছে, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আমি এরকম ঠিক এখনো আমার নজরে পড়েনি। এই ধরনের একটা জাতীয় ইস্যু নিয়ে তারা আজকে আলোচনাটা সাজিয়েছে। আমি ধন্যবাদ দিচ্ছি সেই দৃষ্টিকোণ থেকে। আর আমার সঙ্গে যিনি আছেন আজকে, আমার সিনিয়র মনে হচ্ছে এনায়েতুল্লাহ মোহাম্মদ কায়সার, আমি তাকেও শুভেচ্ছা জানাচ্ছি। এই করোনাকালীন সময়ে উনি এই সময়টা দিয়েছেন। যে প্রশ্নটা আসলে মুফাসসির করলেন যে আমরা যে আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক এই দুটাই প্রজেকশনটা দিয়েছে যে 2 থেকে 3% আমাদের গ্রোথ হবে, এবং আমাদের গত বাজেটে এটা ছিল 8.2%। এখন এটা নিয়ে অনেক দেশি বিদেশি অর্থনীতিবিদ এটা আদৌ সম্ভব হবে কিনা বা কি করতে পারে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। এখানে আমাদের ইকোনমিক্স এর থিওরিতে বলে যে এখানে ভি শেপড যদি মানে আমরা ফলো করতে পারি, তাহলে হয়তো এটা এই যে আমাদের বাজেটে যেটা না হলেও যে ওয়ার্ল্ড ব্যাংক যেটা বলেছে সেটা থেকে অনেক দূরে থাকবো, পজিটিভে থাকবো যদি ভি শেপ করতে পারি। তো এখানে একটা কথা বলে রাখি যে 1930 সালের যে মহামন্দা হয়েছে আমাদের ইকোনমিক্সে, বা সবাই জানে যে 30 সালে যে মহামন্দা,
সেই মহামন্দার যে অবস্থাটা দাঁড়িয়েছে বাংলাদেশে শুধু না সারা পৃথিবীতে অর্থনীতির অবস্থাটা কিন্তু সেই অবস্থায় এসে দাঁড়িয়েছে। সেদিক থেকে কম্পারেটিভ স্টাডি যদি করা যায় বাংলাদেশ কিন্তু অন্যান্য দেশের তুলনায় একটু বেটার অবস্থায় আছে, কারণ যে আমরা প্রবৃত্তির একটা চমক দেখিয়েছি জাস্ট করোনার আগে, একটা চমক ছিল আমাদের, সেটি কিন্তু আমাদের হঠাৎ করে খাদে পড়ে গেল আর কি। সেক্ষেত্রে যেটাই হোক না কেন, যদি জীবন এবং জীবিকা দুটো ইস্যুকে সামনে নিয়ে কিন্তু আমাদেরকে এগোতে হবে এবং এই যে এই প্রবৃদ্ধির কথাটা চিন্তা করতে হবে। এখন আমাদের তিনটা মূল খাত ছিল যে আমাদের এই প্রবৃদ্ধি ধরে রেখেছে, তিনটা খাত, একটা হলো প্রবাসী শ্রমিক, কৃষি খাত এবং আরেকটা হচ্ছে আমাদের আরএমজি। আজকে আলোচনায় তো সবগুলোই কভার করেছে মনে হচ্ছে। এই তিনটার যে অবস্থা, তার মধ্যে প্রবাসী শ্রমিকের কথাটা তো আমরা জানি যে কতজন ব্যাক করেছে এবং অনেকজন চাকরি হারিয়ে তারা ফেরার অপেক্ষায় আছে। সবকিছু মিলে যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আছে, যে চ্যালেঞ্জগুলোকে যদি আমরা আসলে মোকাবেলা করতে পারি, সেখানে একটি প্রশ্ন দাঁড়াচ্ছে যে আমরা আসলে কয়েকদিনের মধ্যে করোনা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। এখন তো অলরেডি এই অর্থনীতি বলে ফিনান্সিয়াল ইয়ারের জুলাই মাস যাচ্ছে, আর থাকছে 11 মাস। সুতরাং এই 11 মাসের মধ্যে আমরা কতটুকু সেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে জানুয়ারির আগে আমরা ভ্যাকসিন পাবো না, সবকিছু মিলে মানে 2-3% তাদের যে প্রজেকশনটা সেটা এখনো বলা যাচ্ছে না, তার চেয়ে কমও হতে পারে, আবার এটা বেশিও হতে পারে। সেক্ষেত্রে ওই যে তিনটা আমি খাত বললাম, এটার পাশাপাশি যেটা আছে যে কৃষি খাত তো আমাদের মোটামুটি ভালো অবস্থা, সেখানে আবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে রিসেন্টলি যে বন্যা। এখন কিন্তু আমাদের সবচেয়ে করোনাকে বন্যা কিন্তু কৃষিকে বেশ মানে ভোগায় আর কি। সেক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সমস্যা যে তিনটা খাতের মধ্যে দুটো খাতের অবস্থা, হ্যাঁ গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু কিছুটা হলেও, উনি হয়তো আরো ভালো বলতে পারবেন, যে কিছুটা হলেও ঘুরে দাঁড়াচ্ছে, কারণ সারা বিশ্বে কিন্তু যে জায়গাগুলোতে সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু এই কি বলে গার্মেন্টস সেক্টরটা কিছু কিছু জিনিস, আমি আরেকটা জিনিস বলি যে পিপিই, এই পিপিই তো গার্মেন্টস এর থেকে তৈরি হয়, এটা কিন্তু একটা ভালো মার্কেট আমাদের মানে আছে, কিন্তু এখানে টেস্টিং এর ব্যাপার আছে। সবকিছু মিলে গার্মেন্টস সেক্টর আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, কিছু তাদের অর্ডার কিছু বেড়েছে। সবকিছু মিলে আমি যেটা মনে করি যে এই ফার্স্ট হচ্ছে করোনাকে আগে নিয়ন্ত্রণ করতে হবে, তারপরে অন্য অন্য খাতগুলোর কথা চিন্তা করলে আস্তে আস্তে হয়তো ঘুরে দাঁড়াবে বলে মনে করি। তবে এই এখন হিসাব কষে বলা যাবে না যে আমাদের গ্রোথটা 2-3% হবে, নাকি 5 হবে, নাকি 8 বা 8 যেটা প্রজেকশন করেছে সেটাই হবে। ধন্যবাদ স্যার। আমি একটু কায়সার স্যারের কাছে যেতে চাই। স্যার, আইনুল স্যার যেটা বললেন যে বাংলাদেশ একটু বেটার পজিশনে আছে, অর্থাৎ অর্থনীতির যে দুরবস্থা অন্যান্য বিশ্বের তুলনায় বাংলাদেশ একটু বেটার পজিশনে আছে, আপনিও সেটা মনে করেন কিনা? এবং সেই সাথে আপনাকে আরেকটি প্রশ্ন একটু যুক্ত করে করতে চাই, সেটা হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী দেশের অর্থনীতিতে সেবা খাতের অবদান প্রায় 50%, এরপরেই হচ্ছে শিল্প খাত 35% এবং কৃষি অবদানে এখন পর্যন্ত 14% মতো। তাহলে করোনার জন্য যে ক্ষতি হচ্ছে, বিশেষ করে আপনি একটি গার্মেন্টস এর মালিক হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? বিশেষ করে শিল্প খাতে যে ক্ষতিটা হচ্ছে, সেই খাতটাকে কিভাবে বাঁচানো সম্ভব বলে আপনি মনে করেন? Ji, Assalamu alaikum. Abdullah Musabir. Thank you very much for inviting me on this occasion. Again, Professor Dr. Ainul Islam. It's very nice meeting you. আমি হয়তো আপনাকে এখানেই বোধহয় প্রথম দেখছি। প্রথমে আমি বলি একটা কথা কি, অ্যাকচুয়ালি ওনারা তো অর্থনীতিবিদ, ওনারা তারপরে ওয়ার্ল্ড ব্যাংক, আমাকে যদি জিজ্ঞেস করেন এদেরকে আমি কোনোদিনই বিশ্বাস করিনি। টু টেল ইউ দ্য ট্রুথ, ভেরি ফ্র্যাঙ্কলি আই এম টেলিং ইউ, মানুষ ভালো আছে কি খারাপ আছে এটা হলো প্রথম কথা উচিত। সকল অগ্রগতি, সকল গ্রোথ, সকল 10%, 8%, ভাই মানুষ যদি ভালো না থাকে, কান্ট্রি 10% গ্রোথ হলো আর আমার দেশের লোকজন খারাপ আছে, ভাই হোয়াট কাইন্ড অফ গ্রোথ ইজ দিস? আই ডোন্ট বিলিভ ইন দ্যাট আইদার। তাতে উনি যে কথাটা বলছেন ডক্টর প্রফেসর আইনুল ইসলাম, সেই কথা আমার সাথে একমত। ইটস টু আর্লি টু অ্যাসেস দি গ্রোথ, যে কত 2% হবে না নেগেটিভ হবে, উই ডোন্ট নো। এন্ড ইউ স্টার্টেড উইথ একটা খুব একটা ভালো একটা ইয়ে দিয়ে ইউ স্টার্টেড, যে একটা স্কুল এরকম হচ্ছে একটা। আমি নিজে একটা কলেজ চালাই, আমার ভাই যে শহীদ হোসেন ওনার I participated in liberation. My brother was killed by Pakistan Army. আমার ভাই মুক্তিযুদ্ধে শহীদ হন, আমি কোনোভাবে বেঁচে যাই। আমি ওনার স্মরণে একটা কলেজ, আমার গ্রামে একটা কলেজ করছি। গত 6 মাস কিন্তু আমাদের ইনকাম ইজ জিরো। তো when it started, যখন প্যান্ডামিকটা আসে, I thought of closing it. আমি নিজেই ভাবছিলাম বন্ধ করে দেবো, হাউ লং আই ক্যান সাস্টেইন, মাসে 2 থেকে 3 লক্ষ টাকা সাবসিডি দিয়ে আমি কতদিন চালাবো।
বাট এনিওয়ে আমি আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম যে নো, দিস উড বি ভেরি ইনহিউম্যান অন মাই পার্ট, আমি যদি এখন বন্ধ করে দিই। তো এনিওয়ে আমি আমার নিজের রিসোর্স থেকে 50% বেতন দিয়ে আমি কলেজটা এখন চালাচ্ছি। অ্যাটলিস্ট আইল ট্রাই ফর ওয়ান মোর ইয়ার। কারণ আমরা যদি এখনই হাল ছেড়ে দিই, ইট উইল বি এ ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন। এটা আমি জাস্ট বললাম আর কি। এখানে ডিপেন্ড করতেছে সমাজের যাদের সুযোগ আছে ওনারা কতটুকু আগায় নিয়ে আসবে নিজেদেরকে এই এই এরকম একটা দুর্ভিক্ষের মানে এরকম একটা দুর্যোগের মধ্যে। খালি সরকার কি প্রণোদনা দিল, অফিসিয়ালি কি দিল, এইগুলির থেকে ভিতরে ভিতরে লোকজনকে কাকে কতটুকু হেল্প করবে, জানায় হোক না জানায় হোক, দেয়ার শুড বি মেনি হেল্পিং হ্যান্ড। যারা সমাজে মানে যাদের আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিচ্ছেন তারা যদি কন্ট্রিবিউট না করেন, আমাদেরকে এই মোকাবেলা এই সংকট মোকাবেলা করা খুবই একটা কঠিন ব্যাপার হবে। এখন আপনার ওই প্রশ্নে আসতেছি যে আমাদের what is our situation, আমরা যে ডিপেন্ডেন্ট অন গার্মেন্টস, ইউ সি স্ট্যাটিস্টিক যেটা দিচ্ছে আপনার সেবা খাত 50%, ইট ইজ অ্যান অ্যাচিভমেন্ট আমি বলবো আর কি। কারণ ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে আমরা খুব বেশি দিন সার্ভাইভ করতে পারবো না। সেবা খাত আসতেই হবে, সার্ভিস ওরিয়েন্টেড সেক্টর আসতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তারপরে এগ্রিকালচার, ইয়েস এগ্রিকালচারে আমরা মনে করি, আমি নিজেও মনে করি এগ্রিকালচার ইজ বিন ডুইং ভেরি ওয়েল, বিকজ ধারাবাহিকভাবে আমাদের সরকার, বর্তমান সরকার বা আমাদের যে মন্ত্রী ছিলেন, কৃষি মন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, ওনারা কিছু, এবং বঙ্গবন্ধুর পিরিয়ড থেকে বঙ্গবন্ধু যে এরকম সাবসিডি বা যে ধরনের কৃষিকে যে প্রাধান্যটা দিছে, এটার কিছু একটা সুফল কিন্তু আমরা পাচ্ছি। আজকে 7.5 কোটি দেশে দুর্ভিক্ষ হয়েছিল, কিন্তু এখন কিন্তু আমরা দুর্ভিক্ষর ভয় পাচ্ছি না। যদিও আরেকটা এই বন্যা আমাদেরকে কতটুকু পিছনে ঠেলে দেয় এটাও একটা ব্যাপার, বাট স্টিল উই আর নট ওয়ারিড যে কালকে আমরা দুর্ভিক্ষে পড়ে যাব, হুইচ ইজ এ ব্লেসিং আমি মনে করি। এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট বাংলাদেশের মতো একটা ঘনবসতি, একটা দুর্ভিক্ষ মানে একটা আরেকটা মানে একটা হাইলি খারাপ কান্ট্রির অবস্থায় যদি আমি বলি আর কি। আমি আবারও বলবো যে আমাদের এই দুর্যোগের ভিতরেও আমাদের কারাপশন কোনো অংশে কমে নেই, আই এম সরি টু সে দ্যাট। এবং মানুষের বিবেকের অনেক লোক অনেক কিছু করতেছে, বাট আমি ওই পরিমাণ চেঞ্জেস আমি সোসাইটিতে দেখতেছি না যে মানুষ ওইভাবে আগায় আসে। এটা আমার ব্যক্তিগত ইয়ে আর কি। কিছু কিছু ব্যাপারে আমি অত্যন্ত পিসড অফ যে আমাদের স্বাস্থ্য খাতের যে ধরনের দুর্নীতি, যেটা আমরা জানতাম, এখন এটা উন্মোচিত হয়ে গেছে। করোনা ওনাদেরকে উন্মোচিত করে দিচ্ছে, সবার চোখে আঙ্গুলে দেখাই দিচ্ছে যে একটা দেশের অফিসাররা এবং রাজনীতিবিদরা সম্মিলিতভাবে একটা সেক্টরকে কিভাবে কত ক্ষতিগ্রস্ত করছে এটা আমরা সবাই দেখতেছি। আমরা যেভাবে ডিনাই করি, যেভাবে চেষ্টা করি ডিফেন্ড করতে, কোনো ডিফেন্ড করার কোনো রাস্তা আজকে নাই। একইভাবে দেখেন সরকারের কিছু কিছু উদ্যোগ ওয়াজ গ্রেট। আজকে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই ইয়ের সময় যে আপনার প্রণোদনা নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি প্রণোদনা না, এটা ছিল সাবসিডাইজ লোন, 5,000 কোটি টাকার লোন আমাদেরকে ওনারা দিলেন। লাকিলি আই অ্যাডমায়ার হার যে ইনি এটা আমাদের হাতে দেন নাই, উনি টাকাটা ডিরেক্টলি ওয়ার্কারের কাছে চলে গেছে। দিস দ্য ফার্স্ট টাইম ডিজিটাল যে কি কতটুকু সুফল দিতে পারে। আমাদের এন্টায়ার স্যালারিটা বাংলাদেশ ব্যাংক দিছে আমাদের ব্যাংক এটা দিছে বিকাশকে, বিকাশ এটা ওয়ার্কারদের ঘরে পৌঁছাই দিছে। তাতে হয়েছে কি 1 টাকারও করাপশন হয় নাই। এই যে 5,000 কোটি টাকার ডিস্ট্রিবিউশনে 1টি টাকার কোনো সুযোগ ছিল না, হয়ও নাই। এটা আমি বুকে হাত দিয়ে বলতে পারি। ইউ নো হোয়াই? বিকজ গভর্নমেন্ট টুক এ ব্রিলিয়ান্ট ডিসিশন যে এই ওয়ার্কাররাও কিন্তু এইটার ভিতরে আসতে চায় নাই। তারা অনেক গন্ডগোল করছে যে তারা বিকাশ অ্যাকাউন্ট করবে না, তারা ব্যাংক অ্যাকাউন্ট করবে না। বিকাশ টুকে আমি বলবো বাংলাদেশ সরকার ফোর্স করছেন এবং এটা অত্যন্ত একটা ভালো পজিটিভ রেজাল্ট আনছে। এভরি ওয়ার্কার ঘরে বসে তাদের বেতনটা পাইছে, এবং যদিও লোনটা আমাদের ঘাড়ে মানে ওনারদের ঘাড়ে, কিন্তু টাকাটা কিন্তু গেছে আপনার ওয়ার্কারদের ঘরে। সো এইখানে প্রত্যেকে উইন উইন সিচুয়েশন, যে আমাদের একটু টেনশন কম হয়েছে, ওয়ার্কারদের টেনশন কমেছে, সরকার পয়সা দিতেছে, টাকাটা তাদের ঘরে চলে গেছে। দেয়ার ওয়াজ নো ইন বিটুইন, এখানে করাপশনের কোনো সুযোগই ছিল না। আমি আশা করি যে সরকার একইভাবে প্রতিটা সেক্টরে যদি এইভাবে দুর্নীতিকে কন্ট্রোল করার চেষ্টা করে, আমরা হয়তো এই পরিস্থিতিকে ঘুরে দাঁড়াবো। আমাদের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে আমি বলি, আমাদের গার্মেন্টস সেক্টরে একটা দেশ যখন 80-84% এক্সপোর্টেড ডিপেন্ডেন্ট ওয়ান সেক্টর, ইজ নট এ গুড সাইন ফর এ কান্ট্রি। আমরা এটা অনেকদিন থেকেই বুঝতেছিলাম,
আমাদের অর্থনীতি সাহেব আছেন, উনি হয়তো আরো ভালো বুঝবেন, উই আর ডিপেন্ডিং অন ওয়ান সেক্টর ওয়াজ লিটল টু মাচ। বাংলাদেশের এন্টায়ার গ্রোথটার পিছনে প্রবাসী যে আমাদের ওয়ার্কার আছেন, কৃষি এবং আমাদের এগ্রিকালচার সেক্টর আর আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এটা সম্মিলিত কারণেই কিন্তু বাংলাদেশে হঠাৎ করে দেখা গেল বিরাট বিরাট গ্রোথ হয়েছে। গ্রোথটা কতটুকু সাস্টেনেবল ছিল, কতটুকু সুফল ঘরে ঘরে গেছে, দ্যাট কুড বি কোশ্চেন মার্ক। ডেফিনেটলি সুফলটা অনেক দূরেই গেছে, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট। এইখানে আমাদের এই যে সেক্টরের উপরে 80% টু 84% একটা সেক্টর উপর ডিপেন্ডেন্ট ইটসেলফ ওয়াজ নট এ রাইট। আমরা এটা থেকে খুব বেশি দূরে বেরোতে পারি নাই। এখন যে জিনিসটা হবে, কারণ আমরা এন্টায়ারলি ডিপেন্ডিং অন দি ডিমান্ড অফ দি অ্যাব্রড। এখন আপনি আপনাদের আমি জিজ্ঞেস করি, গত 6 মাসে আপনারা কয়টা কাপড় কিনছেন? আমি কোনো কাপড় কিনি নাই গত 6 মাসে। আই ক্যান রিমেম্বার। দ্য হোল ওয়ার্ল্ড ইজ গোয়িং থ্রু দ্য সেম। তাদের যদি ডিমান্ড না থাকে, আমরা কোত্থেকে সাপ্লাই দিব? আর পিপির কথা যেটা বলেন আইনু সাহেব, এগুলি খুব বেশি, এগুলি আমাদের যে ধরনের মানে প্রোডাকশন ক্যাপাসিটি, এটা হচ্ছে আমাদের একদিন দুদিনের বা 1 মাসের খোরাক। ওটাতে আমাদের তো খোরাক দরকার 12 মাসে। তো ওই কিন্তু পত্রিকা গণমাধ্যম বলছে যে ভালো মানের তৈরি হচ্ছে বাংলাদেশে। গণমাধ্যমের কথা, গণমাধ্যম তো শোনেন, গণমাধ্যম তো আমাদেরকে আমরা কোথায় খুঁজবো? আপনাকে আজকে পেলাম বলে আপনি বলছেন, কিন্তু আমরা কোথায় দেখবো যে আদৌ এই পিপিইটা বাংলাদেশে ভালো করতে পারছে কিনা? তারা অনেক নাকি বাইরে থেকে বায়ার নাকি আমাদের জিনিস কিনতে চাচ্ছে। ইউর রাইট, বাট কোশ্চেনটা হচ্ছে র মেটেরিয়ালটা বাইরে থেকে আসতে হবে, র মেটেরিয়াল আমাদের নাই। আমরা তো মজুরিটা পাবো, এবং এটার যে প্রোডাকশন ক্যাপাসিটি, আমাদের যে প্রোডাকশন, হিউজ প্রোডাকশন, এটাতে কয়েকটা ফ্যাক্টরি শুড বি সাফিসিয়েন্ট টু টেক কেয়ার। এটা দিয়ে যে বড় কিছু হয়ে যাবে এটা আশা করার কোনো কারণ নেই। গণমাধ্যম অনেক কথা, গণমাধ্যমের কথা বলতে তো কোনো অসুবিধা নাই, কারণ ওনাদের কোনো ট্যাক্স লাগে না, ওনারা চলেন মানে বলে যান, ওনাদের বলতে তো কোনো কষ্ট হয় না। যেমন আমাদেরকে বলছে আমরা নাকি কি খাই, জাকাত খাই, এবং সেটা কে বলছে? হ্যাঁ হ্যাঁ, এই অভিযোগটা আছে, এবং আরো বলা হয়েছে আপনারা যে কর্মী ছাঁটাই করেছেন, এই অভিযোগটাও রয়েছে না, যে বিনা কারণে কর্মী ছাঁটাই করেছেন। লোক যখন এই ধরনের কমেন্টস করে, the gentleman doesn't know what is called zakat. He attacked the fundamental issues of Islam. উনি যে জাকাতের মানে না জানে, ট্যাক্সের পয়সার জাকাত ইজ নট দ্য সেম। আপনাকে আপনার ব্যক্তিগত জাকাত হিসাব করে দিতেই হবে, এটা দিবেন আপনি, আপনাকে এটা ম্যান্ডেটরি পার্ট। আপনি কম্প্রোমাইজ করেন অন এ ট্যাক্স, বাট ইউ ক্যানট কম্প্রোমাইজ অন ইয়োর জাকাত। এখন সাংবাদিক সাহেবরা যখন জাকাত খাওয়া বলে, যে গার্মেন্টস মালিকরা জাকাত খেয়ে নিছেন, এই খাইছেন ওই খাইছেন, আমরা রক্ত খাই, অনেক কিছুই আমরা খাই, আমাদের এত খিদা, আমরা এখন ওয়ার্কারের রক্তও খাই। তো এইটা তো দিস আর ওই যে ওনাদের এইসব গণমাধ্যমে আরো বলছে গার্মেন্টস সেক্টর ঘুরে দাঁড়াইতেছে, ইটস নট সো ইজি। আমি আবারও বলতেছি, ইটস নট সো ইজি। দিস ওয়ান ইন্ডাস্ট্রি হুইচ ইজ সো অর্গানাইজড। এখানে ওয়ার্কার্স রাইটস আর ভেরি স্ট্রং, আমাদের ওয়েজ স্কেল ইজ ভেরি স্ট্রং, আমাদেরকে 13 থেকে 14 মাসের বেতন দিতে হয়, আর আমরা প্রোডাকশন পাই 11 মাসে। তার ভিতরে শ্রমিক আন্দোলন থাকে, এটা থাকে ওটা। আচ্ছা বলেন। আমি একটু আইনু স্যারের কাছে যেতে চাই, উনি মনে এই ব্যাপারে কিছু বলবেন। স্যার, আপনি স্যারের সাথে একমত কিনা যে স্যার বিশেষ করে যে কথাগুলো বলেন, আমি একটু পয়েন্ট আউট করে বলি, সেটা হলো গার্মেন্টস শিল্পের উপর নির্ভর করে খুব বেশি দিন টিকে থাকা যাবে না, এই জন্য আমাদের বিশেষ করে সেবা খাতের দিকে ঝুঁকে যেতে হবে। আপনিও তাই মনে করেন কিনা? এবং আরেকটা ব্যাপার আমি একটু তুলে ধরবো, বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী দেশে প্রায় 80 লক্ষ শিল্প উদ্যোক্তা আছে। তো এর মধ্যে 98% কিন্তু হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তা, যারা আজকে প্রায় ধ্বংসের মুখে। তো একজন অর্থনীতির মানুষ হিসেবে, অর্থনীতিবিদ হিসেবে আপনি এই ব্যাপারটাকে কি সলিউশন দিবেন? তারা ঠিক এই মুহূর্তে কি করতে পারে? আর স্যারের সাথে একমত কিনা? স্যার বিশেষ করে কয়েকটি পয়েন্ট আউট করেছেন, আপনি নিশ্চয়ই শুনেছেন, একটু বলবেন। আচ্ছা, না আমি ঠিকই, উনি যেটা পয়েন্ট আউট করেছেন ঠিকই আছে, কিন্তু উনি যেটা কথা বললেন যে গার্মেন্টস সেক্টরের কথা বললেন, এটা কিন্তু সরকার ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে কিন্তু গার্মেন্টস সেক্টরকে, এবং সেটাকে উদ্দেশ্য করেই কিন্তু যে 1,03,000 কোটি টাকার যে প্রণোদনা, যেটা যদিও আপনি ঠিক কথা বলেছেন, যেটা প্রণোদনা বলবো না, এটা ঋণ হিসেবে কম ইন্টারেস্টে ঋণ দিচ্ছেন আর কি। এটা কিন্তু এটা গার্মেন্টস সেক্টর ব্লাড বলেই কিন্তু, অর্থনীতির ব্লাড বলেই কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কিন্তু রাইট কাজটি করেছেন শুরুতে, সেটার ক্ষেত্রে হ্যাঁ রাইট কাজটি করেছেন। এবং যেটা আপনি বললেন মোর দ্যান 50% যে আমাদের আরএমজি সেক্টরটা বড় একটা অংশ আমাদের গ্রোথের জন্য, এবং অনেক শ্রমিক সেখানে কাজ করে, সুতরাং সেটাকে টিকায় রাখতে হবে। আর যেটা বললেন, আমাদের কিন্তু গার্মেন্টস সেক্টরের সম্ভবত সাপ্লাই, যে র মেটেরিয়ালস সাপ্লাইটা চায়না মনে হয় সম্ভবত, এটার ম্যাক্সিমাম পোর্শন চায়না আমাদেরকে প্রোভাইড করে। সেক্ষেত্রে চায়না কিন্তু এখন তার কার্যকলাপ অলরেডি শুরু করে দিয়েছে, এবং
আরেকটা জিনিস যেটা আপনি ভালো বলতে পারবেন যে 97% আমাদের আইটেমের উপর বোধহয় শুল্ক মুক্ত করে দিচ্ছেন আর কি। সেক্ষেত্রে কিন্তু একটা যদি আপনি শুনতে পাচ্ছেন নাকি বুঝতেছি না, যে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা মানে দিগন্ত উন্মোচন হয়েছে যে আমাদের এই গার্মেন্টস সেক্টরটা বা অন্যান্য যে মানে এক্সপোর্টের ক্ষেত্রে সেটা একটু আমার মনে হয় যে ঘুরে দাঁড়ানো। আর আমি যেটা বলেছি যে আসলে এই মুহূর্তে আমি হিসাবটা, এই মুহূর্তে মানুষ কিন্তু ভালো নেই, এটা অ্যাবসলিউটলি ট্রু, এটা কিন্তু ট্রু। কিন্তু আমাদের ইকোনমিক্স কিন্তু দ্রুত করে কোনো হিসাব নিকাশ করে না, হিসাব নিকাশ করে না। আমরা বলছি যে করোনাটা যদি স্ট্রিক্টলি যদি আমরা এটাকে কন্ট্রোল করতে পারি, মানুষকে, যেটা আপনি বললেন অত গুরুত্বপূর্ণ একটি কথা, যে আমাদের যে গ্রোথের অন্যতম হচ্ছে আমাদের ইফেক্টিভ ডিমান্ড, যেটাকে বলি কার্যকরী চাহিদা। এই চাহিদা যদি না থাকে, আপনি যতই আপনার উৎপাদন করেন না কেন, যতই আমরা ধান উৎপাদন করি না কেন, যতই উৎপাদন করি না কেন, মানুষ যদি কিনতে না পারে, মানুষ যদি বের না হয়, তাহলে কিন্তু অর্থনীতি কিন্তু গতি পাবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। যেটা হলো আজকে যেটা বললেন মুবাশশির, যেটা বললেন যে অনেকে চাকরি হারাচ্ছে, ঢাকা থেকে চলে যাচ্ছে, তারপরে আপনার গার্মেন্টস গুলোতে অনেক জায়গা আমরা যেটা দেখি আর কি, যে শ্রমিকদের ছাঁটাই করছে, বিভিন্ন জায়গা থেকে শ্রমিক ছাঁটাই হচ্ছে, কর্ম হারাচ্ছে তারা দেশে বিদেশ থেকে। এই জায়গাগুলোতে আমাদের কিন্তু আসলে অ্যাড্রেস করতে হবে, এবং সেখানেই কিন্তু আমাদের যে প্রণোদনা আছে। এবং পরবর্তীতে যেটা আপনি আরেকটা কথা বললেন যে আমাদের সমাজে যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত, কেন জানি না, যে এখন পর্যন্ত তারা কিন্তু কোনো রেসপন্স করছে না। সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে রেসপন্স কেন করছে না, আপনি তাদের মতো একজন, হ্যাঁ, যে কেন তারা রেসপন্স করছে না, এটা একটা বিষয়টা হতে পারে। এবং আরেকটা যেটা জিনিস আপনি বললেন, আপনার কথাগুলো আগে বলি, যে এই যে আমাদের যে ক্যাশ যেটাকে দিয়েছে, ক্যাশ বেনিফিটটা, সেই ক্যাশ বেনিফিটের ক্ষেত্রে এটা এখানেও কিন্তু দুর্নীতির কিছু কথাবার্তা আছে। একবার স্ট্রেট ফরওয়ার্ড বলবো না যে সবাই কিন্তু এই টাকাটা পেয়েছে, কারণ আমি অনেক দেখেছি যে ওই ভুয়া নাম দিয়ে আমাদের যে রাজনীতিবিদরা, যারা ওখানে লিডার আছেন, হ্যাঁ, প্রতিনিধি আছেন, তারা আত্মীয় স্বজনের নাম দিয়ে কিন্তু এই 2,500 টাকা তারা কিছুটা হলো নিয়েছে। তবে হ্যাঁ, যেটা গণমাধ্যমের কথা বলছি, যে গণমাধ্যম কিন্তু ভূমিকা রাখছেই, এই জিনিসগুলোকে সে কিন্তু জাতির সামনে নিয়ে আসছে বলেই কিন্তু স্ট্রিক্ট হওয়ার সুযোগটা করে দিয়েছে। আর যেটা বললেন কি বলে আমাদের এসএমই সেক্টরের কথা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কারণ হচ্ছে যে আমাদের বলা হয়ে থাকে যে 85 থেকে 87% কিন্তু এই এসএমই আমাদেরকে কন্ট্রিবিউট করে। এই এসএমই কেই বাঁচায় রাখতে হবে কিন্তু শুরুতেই। তারপর আজকের খবরটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক তাদেরকে অ্যাক্সেসের জন্য আরো ইজি করে দিয়েছে। আজকে বোধহয় 2,000 কোটি টাকার এসএমইদের জন্য কিন্তু ইজি করে দিয়েছে। এখন এদেরকে বাঁচাতে হবে। এই যে যারা রাস্তার মধ্যে যারা এই ফেরি করে, চটপটি বিক্রি করে, এইগুলোকে যাদের খুবই কম পুঁজি লাগে, কিন্তু তারা পুঁজি হারিয়ে কিন্তু তারা ব্যবসা গুটে বসে আছে। সুতরাং এই এসএমই কে বাঁচাতেই হবে। এর জন্য আমার মনে হয় যে আরো ওনাদের যে সাজেশন আছে, সেই সাজেশন, যেটা আমি অন্য প্রশ্নের সময় বলবো, যে আমাদের এই দুর্নীতি একটা 2% জিডিপি কে খেয়ে ফেলে, আমাদের জিডিপির 2% এই দুর্নীতি খেয়ে ফেলে। এই জায়গাটা আপনি হেলথ সেক্টরের কথা বলুন, হেলথ সেক্টরকে আমি মনে করি এটা পজিটিভ দিক একটা। সেটি হচ্ছে কোনটা পজিটিভ দিক, যে হেলথ সেক্টরের যে এত দুরবস্থা, এইটাকে কাটিয়ে ওঠার একটা আমার সুযোগ করে দেবে আমি মনে করি এই করোনার যে প্যান্ডামিকটা। কারণ যেভাবে এটা শুরু হয়েছে, এটা একমাত্র সব সেক্টরে আছে, কিন্তু এই হেলথ সেক্টরটা একটা ঢেলে সাজানোর একটা সুযোগ চলে এসছে। এবং আরেকটা জিনিস ওনারাও বলবেন যে আমাদের দেশে, আমি একটু ইন্টারেক্ট করতে চাই। আপনি যে হেলথ সেক্টরের কথা বললেন, এখানে ব্যাপার হলো কি স্যার, হেলথ সেক্টরকে এখন কিন্তু করোনার জন্য একটা মৌকা হিসেবে নিয়েছে। আপনি যদি সাইদের কথা ধরেন, রিজেন্ট হাসপাতাল, এরকম অনেকেই কিন্তু বিজনেস করছে এই করোনাকে কেন্দ্র করে। না, আমি এগুলোকে অ্যাড্রেস করার পরে বলছি যে এই যত অ্যাড্রেস হবে তত কিন্তু কারেকশনের একটা সুযোগ হবে। কারেকশনের কথা বলছি আমি, কিন্তু এগুলো এই করোনায় কিন্তু সুযোগ করে দিয়েছে শাহেদকে বের করা, সাবরিনাকে বের করা। এটা কিন্তু আমাদের কিন্তু সুযোগ হয়েছে, এবং এর জন্য মিডিয়াকে আমি বলি, মিডিয়ার ভূমিকা রেখেছে। সুতরাং এই হেলথ সেক্টরটা কিন্তু একটা, আরেকটা জিনিস বাংলাদেশে খুব মানে কি বলবো, অন্য দেশের তুলনায় অনেক পিছিয়ে আছে। মাত্র 25 টাকা, আমি যদি ডাক্তারের পিছনে কি বল মেডিকেলে 100 টাকা খরচ করি, তার মধ্যে 75 টাকায় আমার প্রাইভেট সেক্টরে খরচ করতে হচ্ছে, আর 25 টাকা আমাদের সরকার দিচ্ছে। কিন্তু সব দেশে কিন্তু হেলথ সেক্টরটা গভর্নমেন্টই নিয়ন্ত্রণ করে, গভর্নমেন্টের কাছেই থাকা উচিত। যার প্রমাণ আমরা এখন কিন্তু পাচ্ছি, প্রমাণ কিন্তু আমি এই প্যান্ডেমিকের সময় আমরা কিন্তু পাচ্ছি। সুতরাং এই কি বলে গভর্নমেন্টকেই
এই হেলথ সেক্টরের জনস্বাস্থ্যের দায়িত্বটা কিন্তু সরকারকে নিতে হবে। আর এসএমএসির কথা যেটা বললাম, সেখানে আরো নজর দিতে হবে, এদেরকে বাঁচাতে হবে। এরাই কিন্তু ইফেক্টিভ ডিমান্ড তৈরি করবে। ধন্যবাদ স্যার। আমি এবার আমি আ- কাউস আমি একটু সাপ্লিমেন্ট করি প্রফেসর আনোয়ার জি সাহেবের সাথে। অবশ্যই আজকে অবশ্যই। দেখেন, আজকে কানাডার মতো দেশে there is no private hospital, this is completely under the government, কিন্তু আমরা তাদের সাথে আমাদের ডিফারেন্স হচ্ছে একটু জোরে মুবাশশির, একটু জোরে বল, সাউন্ডটা একটু, আইনাল সাহেবের স্যার সাউন্ডটা একটু। আচ্ছা 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 আমি স্যার মাইক্রোফোনটা একটু আ- কাছে নিয়ে এ- বললে এ- একটু শোনা যেত পাইছে এ- স্যার। এখন ঠিক আছে? হ্যাঁ আরেকটু জোরে বললে হতো স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে আচ্ছা, স্যার। ওকে বলুন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা শোনা যাচ্ছে। যাচ্ছে। ওকে আচ্ছা যাই হোক। নর্মালি আমার এখন হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ওকে। উনি যেটা বলছেন আমি এটার সাথে একমত, কিন্তু ওই হেলথ সেক্টর গভর্নমেন্ট যদি পুরোপুরি কন্ট্রোল করতে যে সভ্যতা দরকার, সেই সভ্যতার ধারে কাছে আমরা না। আমি খুব দুঃখের সাথে বলতেছি আর কি, ইট শুড হ্যাভ বিন। এটা আপনার একদম উনি কারেক্ট কথা বলছে। যেমন আমি বলি, আমার এখন 66 বছর, আমি 30 থেকে 40 বছর ধরে আমি কাজ করতেছি, আমি এত টাকা ট্যাক্স দিচ্ছি, আমি হার্ট অ্যাটাকের পর আমাকে প্রাইভেট প্রাইভেট ইয়েতে মানে প্রাইভেট হসপিটালে যেতে হয়েছে, আমাকে 4 থেকে 5 লক্ষ টাকা দিতে হয়েছে। তো সরকার তো আমাকে 1 পয়সাও দেয় নাই। বাট I was supposed to get this treatment from the government hospital. বাট সেখানে যে অবস্থা আছে, সেখানে আমার মতো লোক যাওয়ার মতো কোনো সুযোগই নাই। আমার মতো না, 90% লোক যাওয়ার মতো কোনো সুযোগ সুবিধা নেই। বিকজ এটার অপ্রতুলতা, এটার যে মানে এটার যে স্ট্রাকচারে আছে। আমি ওনার সাথে আবারও একমতেই কথাটা বলবো যে ইয়েস, এই হেলথ সেক্টরকে ঢেলে সাজানো মানে কি কারেন্ট প্যাটার্ন দিয়ে হবে না। বাট যে কথাটা উনি বলছেন এর সাথে একমত। এই প্যান্ডামিক হ্যাজ গিভেন মি একটা আই ওপেনিং, যে আমরা যে নিজেদেরকে কতটুকু ছোট করে রাখছি, একটা সেক্টরকে কতটুকু নেগলেক্ট করে রাখছি, কারাপশন একটা কতটুকু লেভেলে বাংলাদেশে চলে গেছে, এটা কিন্তু একেবারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে। কিন্তু আজকে ভিয়েতনামের মতো দেশ দেখেন, আজকে আমাদের আশেপাশের দেশ দেখেন। হ্যাঁ, আজকে ইন্ডিয়া পাকিস্তানের সাথে কম্পেয়ার করেন, আই এম সো সরি টু সে, ইন্ডিয়া পাকিস্তান শুড নট বি অ্যান এক্সাম্পল ফর বাংলাদেশ। এটা আরেকটা ভুল আমাদের দেশে আমরা করতেছি, কন্টিনিউয়াসলি আমরা কম্পেয়ার করি আইদার উইথ ইন্ডিয়া অর উইথ পাকিস্তান। ভাই আপনাকে যদি একটু দূরে না যান, ব্যাংকক বন্ধ না যান, থাইল্যান্ড বন্ধ না যান, জাপান বন্ধ না যান, তাহলে লাগাইতে পারবেন না। আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যেন ইউ গো বিয়ন্ড ইন্ডিয়ান পাকিস্তান। দে আর ইকুয়ালি খারাপ লাইক আস, এবং তাদের অবস্থা আমাদের থেকে খুব ভালো অবস্থানে আছে মনে করি না। হ্যাঁ, ইন্ডিয়াতে ট্যালেন্টেড লোকের অভাব নাই, তাদের ডক্টরসের অভাব নাই, তারপরেও কিন্তু তারা কিন্তু ইকুয়ালি বাংলাদেশের মতো সাফার করতেছে। আমি একটু আপনাকে যে প্রশ্নটা করতে চাইছিলাম সেটা একটু করি স্যার। যে সেটা হলো স্যার যেটা বলছিলেন আইনুল ইসলাম স্যার, উনি বললেন যে চাহিদা না থাকলে আসলে আমরা যে প্রোডাকশন যেটা তৈরি করব সেটা আসলে তৈরি করে খুব বেশি লাভ হবে না। সেই ক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাই স্যার, যেসব দেশে বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে সেসব দেশে করোনা ভাইরাসের বিস্তার হচ্ছে সব থেকে বেশি। তাহলে পোশাক শিল্পকে বাঁচাতে হলে এই গার্মেন্টস মালিকদের কি করণীয় এই মুহূর্তে? আপনি একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আপনি নিজে কি পদক্ষেপ নিয়েছেন? আমাদের এখানে পদক্ষেপ নেওয়ার মতো খুব একটা সুযোগই নাই। ইউ সি দিস আমরা একটা ফিক্সড, আমরা যেমন ধরেন আমরা সোয়েটার ইন্ডাস্ট্রি করি, এখানে আমি কালকে চাইলেই আমি ট্রাউজার তৈরি করতে পারবো না, আমি চাইলেও কিছু করতে পারবো না। এটা সোয়েটারই প্রডিউস করতে হবে। কালকে যদি সারা পৃথিবীতে সোয়েটারের কোনো চাহিদা না থাকে, এই ফ্যাক্টরি বন্ধ করা ছাড়া কোনো রাস্তা নাই। ওভারনাইট কিছু করা যায় না। ইয়েস, উই হ্যাভ টু গিভ এ টাইম। আজকে যদি এই বছরের শেষে যদি ভ্যাকসিন চলে আসে, পৃথিবী ঘুরে দাঁড়াবে, আমরা কিন্তু ওইটার উপর আশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে কথাটা বলছে প্রণোদনা, শুধু এইটা না, আপনার এই মাসের বেতনও কিন্তু সরকার আমাদেরকে দিচ্ছেন, যাতে ওয়ার্কারদেরকে আমরা সময় মতো বেতনটা দিয়ে দিতে পারি। এই মাসেরও মানে এই যে রানিং মান্থের বেতনও কিন্তু সরকার দিচ্ছেন, আমাদেরকে ঋণ হিসাবে দিচ্ছেন। এরপরে 20,000 কোটি টাকা, এটা গার্মেন্টস ওনারা পায় না, এটা অন্যান্য ইন্ডাস্ট্রিকে দিচ্ছেন। এরপরে আরো বড় বড় প্যাকেজ সরকার নিয়ে আসতেছেন। আমি ভেরি শিওর যে মাননীয় প্রধানমন্ত্রী ইজ ভেরি অ্যাওয়্যার, বিকজ উনি জানেন কোথায় কি করতে হবে, কিন্তু আমাদের রিসোর্সেস কতটুকু সামাল দিতে পারবে এটা টাইম উইল প্রুভ। বাট আমি মনে করি না ওনার তরফ থেকে কোন রকমের ওনার ওয়েল উইশ, সদিচ্ছার কোনো অভাব নেই, সদিচ্ছার কোনো অভাব নাই। She alone has proved যে এই প্রণোদনা, আমি যেটা কথাটা বলতেছি, দেখেন উনি যে কথাটা বললেন, মানুষের কাছে টাকা গেছে, আপনার নাম্বার ভুল গেছে, একই নাম্বারে 200 জনের নাম্বার পাওয়া গেছে। ইউ সি লুক এট দি গার্মেন্ট সেক্টরে যেভাবে দেওয়া হয়েছে, একটা সিঙ্গেল প্রশ্ন কোনো সুযোগ নাই।
এখানে আরেকটা ইন্টেলিজেন্ট কাজ করছে সরকার 100% বেতন কিন্তু দেয় নাই। আমাদের অফিসারদের পার্ট অফ দ্য বেতন আমাদের কাছে দিতে হয়েছে, এন্ড উই আর নট আনহ্যাপি অ্যাবাউট ইট। কারণ আমি চাই নাই পয়সাটা আমাদের ঘরে আসুক, কারণ তাইলে কিন্তু কথা হইতো যে হ্যাঁ উনি খেয়ে ফেলছে, এই কথাটার কোনো সুযোগই রাখে নাই। সো দ্যাটস এ ভেরি এক্সিলেন্ট ওয়ে উনি করছেন। আই গিভ দেম এ ফুল স্যালিউট। ইভেন বাংলাদেশ ব্যাংক এত প্রম্পটলি লোকাল ব্যাংকের সাথে কোঅর্ডিনেট করে, ইট ওয়াজ এ মার্ভেলাস জব, আই টেল ইউ। ইভেন এই মাসে আমরা 15 দিনের বেতন আমাকে দিতে হবে, এই মাসের ভিতরে আগামী ঈদের পরে 15 দিনের বেতন দিতে হবে। এই পুরো ব্যাপারটাই কিন্তু সরকারি আমাদেরকে, আমরা কতটুকু চাইছি তার থেকেও বড় কথা, সরকার ফিল করছে ইয়েস উই ডিজার্ভ টু গেট ইট। এটা ঠিক না যে আমরা একাই ডিজার্ভ করি, সবাই ডিজার্ভ করে। আমি ওই জায়গাটাই বলতে চাচ্ছিলাম, আমরা দিলে আমরা খুশি, অন্যদেরকে দিলে আমরা অখুশি, এই মনোভাবটা বাংলাদেশিদেরকে বের হয়ে যেতে হবে। প্রথম দিনই সবাই মনে করছে গার্মেন্টস এর মালিকরা জানি কত টাকা দিয়ে দিচ্ছে ওনাদের পকেটে নিয়ে, আমরা কোনো টাকা পকেটে পাই নাই। খুব সহজভাবে কথা বলি, আমরা পকেটে পয়সা দিয়েই যাচ্ছি। হ্যাঁ, আমরা হয়তো একসময় ভালো ব্যবসা করছি, এখন আমরা লসি ফ্যাক্টরি চালাচ্ছি। দেয়ার ইজ নো ওয়ে দ্যাট উই ক্যান মেক মানি রাইট নাও। আর আপনি বলছেন চাহিদার কথা, ইয়েস, আমরা আমাদের যে চেঞ্জেস গুলি আসবে, পৃথিবীর চাহিদা কমে গেছে 50% এই মুহূর্তে। এখন আমাকে যদি 50% অর্ডার কম আসে, আমাদের $10 বিলিয়ন অর্ডার এই বছর কম আসবে। আমরা অলরেডি $3 বিলিয়ন অর্ডার আমাদের ক্যান্সেল হয়ে গেছে। এই ক্যান্সেলটা যেসব ফ্যাক্টরি ঘাড়ে আসছে তারা ঘুরে দাঁড়াতে পারবে না, আমার যথেষ্ট সন্দেহ আছে। এখানে there will be lot of factories will be closed, এবং lot of factory has been closed, এবং অনেক ওয়ার্কার ছাঁটাই হয়েছে, আরো সরকার ছাঁটাই হবে। এটা হচ্ছে ফর দ্য গুড, এটা কিছু করার নাই। আপনি ভালো কিছু করতে হলে আপনাকে খারাপ কিছুর ভিতরে যেতেই হবে। এখন আপনার 100 জন লোককে আপনি মেরে ফেলবেন না, 30টা লোককে মেরে 70 জনকে বাঁচায় রাখবেন। ইটস এ কোশ্চেন, চয়েস ইজ ইওর লাইক দ্যাট, যে আমরা কি 30 লক্ষ ওয়ার্কারকে সেভ করবো, না আমরা 40 লক্ষ ওয়ার্কারকে সেভ করতে গিয়ে পুরো সেক্টরটা ধ্বংস করে দিব। These are the choices we have to make, and I'm very sure বাংলাদেশি এন্টারপ্রেনিয়র এবং গভর্নমেন্ট সবাই এই ব্যাপারে অ্যাওয়্যার যে কিছু ওয়ার্কার্স চলে গেলেই যে একটা ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাবে, নট নেসেসারিলি, বা ওরাও যে শেষ হইবে তাই না। নতুন সেক্টর বেরিয়ে আসবে। আমাদের হেলথ সেক্টরে এখন প্রচুর লোকজনের দরকার, আমাদের এগ্রিকালচারে প্রচুর লোকজনের দরকার। সো দেয়ার উইল বি নিউ থিংস উইল বি কামিং। আমাদের আইটি সেক্টর উইল ফ্লারিশ। আইটি সেক্টর তো গার্মেন্টস ওয়ার্কার যে কাজ করতে পারবে না। তারপর আমার বিশ্বাস কোনো না কোনো ভাবে ইয়াং জেনারেশন, তারপরে ধরেন অর্থনীতিবিদরা আছেন, নানান রকম আর আমরা জাতিভাবে কিন্তু ফাইট আউট ভেরি ওয়েল। আমাদের একটা জিনিস, এই জাতি যে পরিমাণ যুদ্ধ করে বাঁচে আর কি, এটা আমার কাছে মাঝে মাঝে আমি নিজেই অবাক হই। এইসব পানির ভিতরে তারা কোথায় রান্না করতেছে, কোথায় খাচ্ছে, কিভাবে বেঁচে আছে, সামটাইম আই গেট কনফিউজড। বাট আই উড সে আল্লাহ ইজ বিন ভেরি কাইন্ড। আমাদের লোকজনরাই ফাইট ব্যাকটা খুব ভালো করে। ওইটা একটা বড় শক্তি আমাদের, যে উই উইল ফাইট ব্যাক। কিন্তু গার্মেন্টস সেক্টর উপরে ডিপেন্ডেন্স আমাদেরকে কমাইতে হবে। আমাদের মেইন হবে এই সেক্টর সাফার করবে, এই সেক্টর ইনশাআল্লাহ ঘুরে দাঁড়াবে। পৃথিবী যদি ঘুরে দাঁড়ায়। ধন্যবাদ স্যার, আমি একটু থামাচ্ছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর স্যার আফজাল হোসেন স্যার একটা কমেন্ট করেছেন, আমি একটু কমেন্টটি পড়তে চাচ্ছি। উনি লিখেছেন, প্রফেসর ডক্টর এমডি আফজাল হোসেন, ফর্মার ভাইস চ্যান্সেলর, উনি শুভেচ্ছা জানিয়েছেন আপনাদের দুইজনকেই, এবং বিশেষ করে কায়সার স্যার এবং আইনুল স্যার দুইজনকেই শুভেচ্ছা জানিয়েছেন। উনি দেখছেন আমাদের প্রোগ্রাম এবং অ্যাপ্রিশিয়েট করেছেন। যাই হোক, আমাদের তরফ থেকে শুভেচ্ছা। আমি ওনাকে চিনি, আমাদের তরফ থেকে শুভেচ্ছা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি একটু দুটো জিনিস জানার আছে ওনার কাছ থেকে আমার। আচ্ছা। জানার একটা জিনিস, আর একটা জিনিস আমি একটু শেয়ার করি, যেটা হলো যে গভর্নমেন্ট সেক্টরের হেলথের কথা বলা হচ্ছে, আমি একটু ওইটাই বলছিলাম আর কি। কিন্তু গভর্নমেন্ট চাইলে কি না পারে তার একটা উদাহরণ দিচ্ছি আমি, যে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের ব্যাপারে উনি কিন্তু কয়েকটা গুরুত্বপূর্ণ হাসপাতালকে তিনি বলেছেন। কিন্তু আমি আজকে টিভিতে দেখলাম যে রংপুর মেডিকেল এটা নিয়ে একটু সমস্যা আছে যদিও, কিন্তু কমপ্লিট করেছে। সুতরাং এই সরকারি যে হাসপাতালগুলো, সরকারি সেক্টর, যেখানে সাধারণ মানুষ, আপনি আমি যাই কিনা জানি না, কিন্তু আমাদের ট্রেন ছিল যে আমরা অসুস্থ হলেই আমরা ইন্ডিয়া বা সিঙ্গাপুর বা থাইল্যান্ড, মালয়েশিয়া আমরা ট্রিটমেন্টের জন্য যাই। কিন্তু আমাদের এখানে যে প্রাইভেট সেক্টর আছে সেটার উপরও আমাদের কোনো বিশ্বাস নেই, আস্থা নেই। সুতরাং এই দিকটা কিন্তু ভাবতে হবে একটা জিনিস। আর একটা জিনিস আমি ওনাকে জিজ্ঞাসা করব, যে গার্মেন্টস এর কথা বললেন, কিছু ছাঁটাই হবে, অবশ্যই ছাঁটাই, কারণ আমরা যদি স্বাস্থ্যবিধি মেনে চলি তাহলে কিন্তু কম শ্রমিক কাজ করবে, সেটার একটা অলরেডি গাইডলাইনও আছে, সেটাও ঠিক আছে। আরেকটা বিষয়
যে আমরা গণমাধ্যমে দেখি এবং আমাদের অনেক স্টাডিতেই বলে যে আইটি সেক্টর, গার্মেন্টসের যে আইটি সেক্টর আছে, সে আইটি সেক্টরে কিন্তু বাইরের এক্সপার্টরাই কাজ করে। তা আপনাদের কোনো সাজেশন আছে যে আমাদের এই যে মোবাসেলের মতন যারা ইয়াং জেনারেশন আছে, তাদেরকে আমরা কি এই সাইডে কোনো পরামর্শ আছে কিনা যে আইটি সেক্টরটা আমাদের দখলে নিয়ে আসা যায় কিনা? আমাদের ছেলেরা কিন্তু বাইরে গিয়ে অত্যন্ত ভালো করছে, অত্যন্ত ভালো করছে, বিশেষ করে এই আইটি সেক্টরে। সেটা একটা বিষয়। আরেকটা যেটা আমি বলবো, যেখানে হয়তো কোনো এক সময় বলতে হবে, ভুলে যেতে পারি, সেটি হচ্ছে এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টা। আপনারা যারা এন্টারপ্রেনিয়ার আছেন তাদেরকে কিন্তু এই জিনিসটা ভাবতে হবে, কারণ আমাদের ফোর্থ যে রেভলিউশন আসতেছে সেইখানে কিন্তু আপনার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে কিন্তু আমরা আবারও পিছিয়ে যাব। আমাদের অর্থনীতি কিন্তু কারণ পুরো চেঞ্জ হয়ে যাবে এই ইয়ের পরে, মানে প্যান্ডেমিকের পরে কিন্তু পুরো দেশের যে স্ট্রাকচার গুলো সারা বিশ্বের কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন কিন্তু আমরা ফিজিক্যালের চেয়ে অটোমেশনের দিকে যাচ্ছি। এই বিষয়টি কিন্তু আপনাদের যারা এন্টারপ্রেনিউর আছেন তাদের মনে হয় যে তাদের নলেজে রাখতে হবে। এই ব্যাপারটা নিয়ে বিশেষ করে কায়সার স্যারকে আমি একটি প্রশ্ন জিজ্ঞাসা করব। আইনুল ইসলাম স্যার, আপনার কাছে আরেকটি বিষয় জানার ছিল যে আমরা জানি আরেকটি বিষয় হচ্ছে রেমিটেন্সের যে বিষয়। বিশ্ব ব্যাংক বলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রেমিটেন্স 22% পর্যন্ত কমে যেতে পারে। ইভেন অধিকাংশ মানুষের যারা দেশে চলে আসবে, সরকার তাদেরকে নিয়ে কি পদক্ষেপ করবে? রেমিটেন্স একদিকে কমবে, একদিকে বিদেশে যেসব শ্রমিক রয়েছে, বাংলাদেশের শ্রমিক, তারা চাকরি হারাবে, তারা দেশে চলে আসলে মানে এটা তো সরকারের জন্য এক্সট্রা, আমাদের একটা বোঝা। তারা ঠিক এই মুহূর্তে কি করতে পারে, মানে সেই ক্ষেত্রে অর্থনীতি কিরকম প্রভাব পড়তে পারে, আপনি কি পরামর্শ দিবেন? আপনি ব্যাপারটিকে কিভাবে দেখছেন? আমাকে জিজ্ঞেস করলেন? না না, আইনুল স্যারকে জিজ্ঞাসা করছি। ও আমাকে না? আচ্ছা, ঠিক আছে। এটা তো অত্যন্ত সবাই দেখেছে যে বিদেশ থেকে অনেকে চলে এসছে এবং অনেকে আসছে। আমাদের এবারকার বাজেটে কিছুটা নির্দেশনা আছে কিন্তু যে তাদেরকে কি করা হবে সেটি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের কোনো না কোনো ভাবে প্রায় যারা বিদেশে কাজ করছে তাদেরকে সরকারের কিন্তু এখানে দক্ষতার পরিচয়টা দিতে হবে, কারণ আমরা কিন্তু এত কাজ দিতে পারবো না। একটা কি আছে এখানে, গার্মেন্টস ওনারা বলছেন যে ওনাদের আর স্যাচুরেটেড, ওনারা দরকার হলে কিন্তু ছাঁটাই না, মানে ওদেরকে কিছুকে ছেড়ে দিতে হবে। আমি ছাঁটাই বলবো না, ছেড়ে দিতে হবে, এটা খুবই স্বাভাবিক, আমরাও বুঝি। কিন্তু যারা আবার নতুন যোগ হলো তাদেরকে কোথায় রাখা হবে? কৃষিতে কিছু কথা বলা হচ্ছে, কৃষিতে কিছু এবার বাজেটে কিছু বেশি রাখা হয়েছে বাজেটে বরাদ্দ, কারণ ওখানে যে কৃষিকে আরো আধুনিকীকরণ, কি বলে ফুড প্রসেসিং, এই কাজগুলোর মধ্যে তাদেরকে ইনক্লুড করা যায় কিনা। আরেকটা বিষয় হচ্ছে যে যেসব দেশে আসলেই আমাদের শ্রমিক দরকার সেই সব দেশে কিন্তু নেগোসিয়েশন বাড়াতে হবে। আজকে আমি দেখলাম, আছে না, গতকাল বোধহয় দেখেছি কাতারে বোধহয় ওরা বাংলাদেশ যে দূতাবাস আছে সেই দূতাবাস অনলাইনে দিয়েছে যে তোমরা কারা কারা কোন লাইনের এক্সপার্ট আছো তাড়াতাড়ি তোমরা এনলিস্ট করো। ওনারা ওখানে আবার চেষ্টা করছে, ওরা আবার উৎপাদন শুরু হয়েছে, ওরা চেষ্টা করবে যে এই লোকগুলোকে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া। এবং অন্যান্য দেশে যেখানে আছে সেখানে থেকে যাতে করি ওখানকার আমাদের যারা লবিস্ট আছে তারা কাজ করতে হবে, যাতে করে আর ফিরে আসতে না হয়, এবং যারা অলরেডি চলে এসছে তাদেরকে কাজ কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। এটা ছাড়া আমরা কিন্তু এখানে অলরেডি আমাদের 17% কিন্তু আমাদের বেকারত্ব আছে এখানে, 17%। তার সঙ্গে যদি আরো যোগ হয় তাহলে এটা কোথায় দাঁড়াবে? সুতরাং সেই দিকটা কিন্তু মানে যদি বলা হয় যে প্যান্ডেমিকের চ্যালেঞ্জ গুলো কি, এটা কিন্তু একটা অন্যতম চ্যালেঞ্জ যে এই শ্রমিকদের আমরা কোথায় ইয়ে করবো। এবং আরেকটা পাশাপাশি বলি যে আমাদের ওনাদের মানে নজরে আনতেছি যে নার্স এবং হেলথ টেকনিশিয়ান, আমি এটা দেখলাম কয়েকটা পেপারে এবং বাইরেরও ইয়েতে দেখলাম যে এটার কিন্তু সারা বিশ্বে খুব ডিমান্ড, হেলথ টেকনিশিয়ান এবং নার্সদের। সুতরাং তাদেরকে যদি স্বাস্থ্যবিধি ট্রেনিং দিয়ে বা স্কিল করে যদি আমরা রেডি করতে পারি, তাহলেও কিন্তু আমরা কিন্তু এই যে রেমিটেন্সের যে বিষয়টা এসে দাঁড়িয়েছে সেই জায়গাতে হলো কিছুটা হলো আমরা ঘুরে দাঁড়াতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আইনুল ইসলাম স্যারের সূত্র ধরেই আমি একটু কায়সার স্যারের কাছে একটা ব্যাপার জানতে চাইবো। এই ব্যাপারটা আমারও প্রশ্ন আপনার কাছে, যে আমরা জানি কিছুদিন আগে আমি বিবিসি বাংলার একটি প্রতিবেদনে পড়েছিলাম বাংলাদেশের গার্মেন্টস শিল্পে প্রায় 22% মানুষ
বাহিরের দেশ থেকে নেওয়া হয়। আমার একটা ছোট্ট বিষয় আপনার কাছে যেটা জানার বিষয়, যে 22% মানুষ বিদেশ থেকে আপনারা নিচ্ছেন, এটার কারণ কি? এটা কি দেশের যারা শিক্ষিত যুব সমাজ রয়েছে না বা না যারা আমার এক্সপার্ট মনে দক্ষ? হয় আমার মনে হয় আমি এটার উত্তর একটু পরে দিই। আমাদের জাহিনুর সাহেব এই কথাটা বলছেন আর কি, আমরা হেলথ সেক্টর হ্যালো। থেকে সরিয়ে দাঁড়ানোর সাথে সাথে এটা একটা বিরাট অপরচুনিটি খুলে দিছে। আমাদের নার্সেস এন্ড হেলথ ওয়ার্কার্স এর যে পরিমাণ শর্টেজ জি জি। আছে, এখানে দুটাই জিনিস। একটা হচ্ছে যে আইটি সেক্টরে যে কথাটা বলছেন আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং দেখেন পৃথিবীটা কিন্তু অনেকভাবে ওপেন হয়ে গেছে এখন। গার্মেন্টস সেক্টর একটা ফিক্সড একটা ইন্ডাস্ট্রি, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। আমাদের প্রথম মাথা থেকে সরাই দিতে হবে, গার্মেন্টস এর মালিকরা রক্ত খাইতে পারে না আর পয়সা নিয়ে ভেঙেও যায় না, এগুলি মাথা থেকে সরাই দিয়ে চিন্তা করতে হবে হোয়াট শুড বি ডান। নিউ পিপল উইল কাম উইথ নিউ আইটেমস। আমরা হয়তো এখন যে কয়টা আইটেম করতেছি এর বাইরে অনেক আইটেম আছে। সো নিউ এন্টারপ্রেনার্স উইল কাম উইথ এ নিউ আইডিয়া যে অন্যান্য কি আইটেমে গার্মেন্টসে ঢুকা যায়, লুকিং ইনটু দি কারেন্ট ফিউচারে কি ধরনের ডিমান্ড আসছে সে উপর ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে যে আমরা আইটি সেক্টরে এখন আমাদের ছেলেপেলেরা, আমাদের ইয়াং জেনারেশন যদি অনলাইনে নিজেদেরকে রেজিস্টার করে ভালো টেকনোলজিতে তারা যদি 6 মাসের কোর্স করে দে ক্যান প্রডিউস মিরাকল। দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ওপেনড আপ। আই টেল ইউ টুডে, এই আমাদের সরকারের আরেকটা বিরাট সাফল্য হচ্ছে আমাদের এই কমিউনিকেশন সেক্টরে। যে বললাম বিকাশ দিয়ে যে এই যে এত কিছু হইতে পারছে, মাননীয় মন্ত্রী, প্রধানমন্ত্রী উনি দেখতে পারছিলেন যে ডিজিটালের কি মানে। এই ডিজিটাল কিন্তু এই আজকে যে দুর্নীতিটাকেও কিন্তু ডিজিটালি এক্সপোজ করে দিচ্ছে। এই যে গণমাধ্যম যে করছে, যাই কিছু করছে, ডিজিটাল কিন্তু হ্যাজ গিভেন আস এ ট্রিমেন্ডাস একটা অপরচুনিটি। এখন আমাদের ছেলেপেলেরা যদি শর্ট কোর্স করে, আমি মনে করি শর্ট কোর্স করে, they can make up they can employ themselves and they can again দেশে যে চাহিদা আছে এটা পূরণ করেও তারা রেভিনিউ আর্ন করতে পারবে, প্লাস দেশেও তারা কাজ করতে পারবে। আমার মনে হয় মোবাশ্বের সাহেব কি আউট অফ লাইন নাকি? আচ্ছা, আমরা চালিয়ে যাই, আমরা চালিয়ে, এরকম হয় যে চালিয়ে আপনি যাই। যেটা বলছেন এটা একদম কারেক্ট। এখানে আমি এটা আগেও বলছিলাম যে আমাদের হেলথ সেক্টর শুধু ঘুরাই দাঁড়ানোর অর্থ এটা না, এখানে আমাদের একটা বিরাট একটা অপরচুনিটি আমাদের সারা পৃথিবীর জন্যই, আমাদের সারা পৃথিবীতে আমরা এক্সপোর্ট করতে পারবো। হেলথ ওয়ার্কারের ডিমান্ড আরো বাড়বে, ডক্টরদের ডিমান্ড আরো বাড়বে, নার্সেসের ডিমান্ড আরো বাড়বে, কারণ সারা পৃথিবী ইগনোর করছে কিন্তু হেলথ সেক্টরকে। কেউ হয়তো কম, কেউ হয়তো বেশি, প্রত্যেক জায়গায় লোক লাগবে এবং স্পেশালাইজ লোকদের দাম সারা পৃথিবীতে সবসময় থাকবে, যারা কাজ জানে আর কি, হাতের কাজটা। একটা অক্সিজেন সিলিন্ডার কিভাবে ফিট করতে হয়, নানান ডিটেলস কিন্তু থাকে। একটা হেলথ সেক্টর ডাজন্ট মিন অনলি ডক্টর। একটা ডক্টরের সাথে সহকারী থেকে শুরু করে, একটা নার্স থেকে শুরু করে, একটা ক্লিনার থেকে শুরু করে, পুরাটাই কিন্তু একটা বিরাট একটা ভ্যাকিউম আছে আমাদের এখানে। এখানে প্রচুর লোকে ইন করার সুযোগ রয়ে গেছে, সেটা হবে। আমি আমি এখানে একটা আপনার সুবিধা হবে একটা অ্যাড করি, সেটি হচ্ছে যে সরকার কিন্তু এই যে ভোকেশনাল ট্রেনিং বা কি বলে টিচার কি টেকনিক্যাল যে স্কুল গুলো আছে সেখানে বয়সের সীমা কিন্তু রাখিনি। এই যে দূরদর্শী সম্পন্ন একটা ডিসিশন আমি মনে করি যে এটা, হ্যাঁ, এটা যদি আসলে স্ট্রিক্টলি যদি এটা সবাই, অনেকে আছে পড়াশোনা জানে না কিন্তু তারা বিশেষ করে আইটিতে খুব এক্সপার্ট, অ্যামেচার যাকে বলে আর কি, হ্যাঁ, তাদেরকে যদি আমরা আসলে খুঁজে আনতে পারি, একটা ফুটবল প্লেয়ার যেভাবে খুঁজি আমরা, তাই না, গ্রাম অঞ্চল থেকে, সেরকম যদি আমরা এই ধরনের এক্সপার্টকে আমরা বের করে নিয়ে আসতে পারি এবং তাদেরকে যেটা ট্রেনিং দেওয়া যায়, কারণ সার্টিফিকেট ছাড়া তো ওরা আসলে চাকরি দেবে না, সেই কাজটি করবে ইনস্টিটিউট গুলো 6 মাসের, 1 বছরের, 2 বছরের, 3 বছরের, তারা যে কোনো একটা সাইডে, যেটা আপনি বললেন যে মেডিকেল টেকনিশিয়ান, তাদেরকে কাজ শিখায় আমরা ছেড়ে দেই, সুতরাং তারাই কাজ কিন্তু বেছে নিতে পারবে। সুতরাং এইটা কিন্তু আমাদের ভাবার সময় এসেছে। এবং আরেকটা আপনাকে অ্যাড করি যে আমাদের আজকের যে অবস্থা, আমাদের, আপনি এই টার্মটা জানেন কিনা, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলে, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা কিন্তু সেটার মধ্যে এখন আছি। যে আজ থেকে 30 বছর আগে সাউথ কোরিয়া যে স্টেজে ছিল, আমরা জনসংখ্যাকে নিয়ে সেই স্টেজে আছি, সেই স্টেজে আছে, অর্থাৎ আমাদের এই কর্মক্ষম এর সংখ্যাটা বেশি। এবং আরেকটা দেখেন, আপনারা গার্মেন্টস খুলেছেন, গার্মেন্টস অনেকে বলবে, সে প্রশ্ন আছে বোধহয়, কেন গার্মেন্টস খুললো সরকার, আবার করোনার আক্রমণের কথাও বলতেছে, আক্রান্তের কথা বলতেছে, কিন্তু বিশ্বের সব দেশেই মূলত করোনা আক্রান্ত হয়েছে কারা? এডারলিরা, ম্যাক্সিমাম বলবো এডারলিরা। কিন্তু আপনার তো এডারলিরা কি আপনার গার্মেন্টসে কম সংখ্যক আছে,
কম সংখ্যক কিন্তু আছে ডার্লি। বাংলাদেশে এই সুবিধাটা আছে যে ইয়াং জেনারেশনটা বাংলাদেশে সবচেয়ে বেশি পার্সেন্টেজ। এদেরকে যদি কাজে লাগা যায়, ইনোভেটিভ কাজে লাগা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা যে পথে যেতে চাচ্ছি সেটা সম্ভব হবে। এখন শুধু দরকার ইমপ্লিমেন্টেশন। আইডিয়াগুলো আসতেছে, এখন ইমপ্লিমেন্টেশন দরকার। বলবেন এখন আমাদের আচ্ছা, ওই ইউ আর ভেরি রাইট। আর ওইখানে ওর ওই মোবাসার একটা প্রশ্ন করছিল আর কি, যে আমরা 22% লোক ইন্ডিয়া থেকে ইউজ করি। আমার মনে হয় না কথাটা একেবারেই কারেক্ট না। হ্যাঁ, এখানে একটা মধ্যস্থি ভোগের একটা জায়গায় বাইং হাউসগুলি, সাকসেসফুল বাইং হাউসগুলিতে ম্যাক্সিমামই ইন্ডিয়ানরাই কন্ট্রোল করছে ওভার এ পিরিয়ড অফ টাইম। একসময় ছিল কোরিয়ান, তারপরে চাইনিজ, তারপরে শ্রীলঙ্কান। আলটিমেটলি এ বিগ পোর্শন অফ দি ওনারা একটা ভালো একটা জায়গা অবস্থান করে রাখছে, বাট নট বাই দ্য ফ্যাক্টরি। আমাদের ফ্যাক্টরিতে খুব বেশি না, খুব কম ফ্যাক্টরিতে অ্যাকচুয়ালি ইন্ডিয়ান এমপ্লয়িজরা আছে। আমাদের হয়তো ইনিশিয়ালি হয়তো দরকার ছিল, এখন ওই পরিমাণ দরকার নাই। এখন আমার মনে হয় যে আমাদের লোকাল যে এক্সপার্টিজ আর মাচ বেটার, এবং তারা ওই অবস্থানটাকে এখন অনেক সুদৃঢ় করছে। আমার মনে হয় না ইন্ডিয়ান স্যার, তবে হ্যাঁ, তারা হাই পোস্টগুলি তারা অনেক জায়গায় কন্ট্রোল করে রাখতেছে, সেটা কন্ট্রোল করতে পারছে না। তারা তো হাই পেইড, তাদের পেমেন্টটা তো ন্যাচারালি বেশি হবে, তাদের কিন্তু বেশি দিতে হচ্ছে। আমরা কিন্তু বেশি দিচ্ছি। আমরা কিন্তু ওই অ্যামাউন্টে আমাদের দেশের ছেলেদের যদি আমি তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা সাশ্রয় হবে একদিক দিয়ে, একদিকে আমার ছেলেরা কিন্তু চাকরি পাবে, আমার ইউনিভার্সিটি, আমার এই দেশের ছেলেরা কিন্তু সেখানে কাজ করে খেতে পারবে। আমরা মোবাসরকে ওয়েলকাম জানাই, বাট ও আমাদেরকে দিয়ে তো নিজেই চলে গেছে, তো এখন আচ্ছা আমরা চালিয়ে দিচ্ছি। আমি আসলে যান্ত্রিক গোলযোগের জন্য একটু বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, অত্যন্ত দুঃখিত। আশা করি আলোচনা চলছিল, খুব ভালো আলোচনা। সো আমি একটু আইনুল স্যারের কাছে যেতে চাই। স্যার হয়তো আমার প্রশ্নের আনসার দিয়েছেন, আমি কিছুটা শুনে গিয়েছি বিচ্ছিন্ন হওয়ার আগে। আমি একটু স্যারের কাছ থেকে জানতে চাইবো, আইনুল ইসলাম স্যার, যে করোনা পরবর্তী যেই অর্থনৈতিক চ্যালেঞ্জটা তৈরি হবে মানে বাংলাদেশের প্রেক্ষিতে, সেটাকে কিভাবে সরকার মোকাবেলা করতে পারে? এখন এক ধরনের চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, কিন্তু করোনা পরবর্তী যখন সবকিছু পরিপূর্ণভাবে খুলে যাবে, সেই চ্যালেঞ্জটাকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি? এক নম্বর হচ্ছে যত দ্রুত করোনাকে নিয়ন্ত্রণে আনতে হবে, জীবনকে একটা অবস্থায় নিয়ে যেতে হবে যত দ্রুত। সেটা 2 মাস, 3 মাস, 4 মাস। তারপরে চ্যালেঞ্জগুলো, যে জায়গাগুলোতে আমরা শক বলি, সেই শকগুলো যে জায়গাতে হয়েছে সেগুলোতে আমাদের নজর দিতে হবে। এই যে আপনার প্রণোদনার কথা বলা হচ্ছে, দরকার হলে এটা আরো বাড়াতে হবে। সরকারের, যেটা আমি অবশ্য অনেক জায়গায় বলি, আবার এটা এখন দরকার নেই বলি, দরকার হলে টাকা ছাপিয়ে তারল্য প্রবাহ বাড়াতে হবে। দরকার হলে, আমি আবারও বলছি যে দরকার হলে টাকা ছাপিয়ে তারল্য প্রবাহ বাড়াতে হবে। এবং আজকে হ্যাঁ, ইয়েস, আরেকটা জিনিস হলো যে আজকে কিন্তু পত্রিকায় এসছে যে বিশ্ব সংস্থা, জাতিসংঘ একটা দিয়েছে যে বাংলাদেশে প্রায় 6 কোটি লোক গরিব হয়ে গেছে। আগে ছিল 4 কোটির মতন, আরো 2 কোটি যোগ হয়েছে 6 কোটির মতন। তাদেরকে যদি আগামী 6 মাস যদি 2100 টাকা, তারা কিন্তু কিছুটা হলেও তাদের এই ডিমান্ড বাড়বে, এই একটা জিনিস। আরেকটা হচ্ছে যে আমাদের কতগুলো জিনিস আছে, যেটা যেমন আমাদের 3টা খাতের কথা যদি আমি বলি, কৃষি খাত, এই যেমন আমাদের আরএনজি খাত, তারপরে হচ্ছে রেমিটেন্স, এবং আমাদের যে সামাজিক সুরক্ষা, এই জায়গাগুলোতে যদি আমি স্ট্রিক্টলি মেনটেন না করি, মনিটর না করি, তাহলে ঘুরে দাঁড়ানো আমাদের জন্য খুবই টাফ হবে। সুতরাং দিজ আর দ্য চ্যালেঞ্জেস। এবং কর্মসংস্থান, যেটা বললাম, এই কর্মসংস্থানের অন্যতম, আমি বারবারই বলছি এবং অনেক টক শোতে বলেছি যে এআই কে আপনার সামনে একটা প্রায়োরিটি বেসিস, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যত ধরনের আমাদের, এটা সত্য যে আজকে আমরা এই যে এই ভার্চুয়াল টক করছি, এটা কিসের কারণে, সুবিধা কিসে, এটা আমাদের কিন্তু আইটি সেক্টরে করে দিয়েছে, তাই না? আজকে কোথায় ওনাকে চিনি না, তোমাকে হয়তো আজই প্রথম দেখলাম, তোমরা যে অ্যারেঞ্জমেন্ট করেছো শুধু টেলিফোনের মাধ্যমে, শুধু টেলিফোনের মাধ্যমে। তুমি ঢাকা আসলে বা আমি তোমার ওখানে যেতাম, তাহলে একটা কত খরচের ব্যাপার স্যাপার আছে। সবকিছু মিলে এই ধরনের আইডিয়া, যত বেশি আইডিয়া আসবে, যত বেশি আমরা মানুষের কাছে যেতে পারবো, কনজিউমারের যত কাছে যেতে পারবো,
তত কিন্তু আমাদের সবাই এটাই চাচ্ছে, এটা বাজার অর্থনীতি এটাই বলে। সুতরাং যে সেক্টরগুলো কথা বললাম, শিক্ষাকে বলিনি, এটাও এবারও কিন্তু আপনি স্বীকার করবেন কিনা যে শিক্ষা খাতে যে কি অবস্থা সেটাও কিন্তু এবার কিছুটা হলো। এই যে ড্রপ আউট, যেটা ওই যে শুরুতেই আমাদের ওভারসিজ যেটা বলেছে, যে গল্প বলেছে, স্কুলগুলো প্রাইভেট যে স্কুলগুলো আছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে, এটাকে রিভাইভ করতে হবে, গবেষণা বাড়াতে হবে, এই এতগুলো জিনিস কিন্তু একখানে। তবে আমার বিশ্বাস উনিও আমার সাথে এগ্রি করবে যে আমাদের প্রধানমন্ত্রী, আমি অন্য কারো কথা বলছি না, একমাত্র প্রধানমন্ত্রী, একমাত্র অনলি ওয়ান সিঙ্গেল পার্সন হচ্ছে প্রধানমন্ত্রীর যে 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 সদিচ্ছাগুলো, এগুলো যদি আমরা যদি চেষ্টা করি এগিয়ে যেতে, তাকে কেবল সহযোগিতা করলে আমার মনে হয় না যে বাংলাদেশ এই করোনার আগে এশিয়ার সবচেয়ে বেশি গ্রোথ হয়েছে, স্বীকার করবেন কিনা? এটা আমার গণমাধ্যম এবং রিসার্চে বলে সবচেয়ে বেশি কি বলে এই গ্রোথ হয়েছে। এবং এই প্যান্ডেমিকের সময়ও বলেছে যে প্যান্ডেমিক পরে 2020-21 সালে এবং তার গ্রোথ রেটটা দেখা যাবে যে অনেক বেশি কিন্তু তারা দেখিয়েছে। তো সুতরাং এভরিথিং ইজ পসিবল, যেটা বারবারই বলি, যেটা আপনারা সবাই খেয়াল করবেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কিন্তু আমাদের এখন এরকে ভার্জিন অবস্থায় আপনারা পাচ্ছেন। এই ইয়াং শ্রেণীকে, যুব সমাজকে, তাদের মেধাটাকে কাজে লাগানোর দায়িত্ব আপনাদের মতন, আমাদের মতন যারা, তাদেরকে কাজে লাগালে ওরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওরাই এই দেশটাকে তাদের মতন করে স্বপ্নের দেশটাকে এগিয়ে নিতে পারে। ইনশাল্লাহ আমরাও সেটা বিশ্বাস করি। আমি একটু কায়সার স্যারের কাছে যেতে চাই। স্যার মনে কিছুটা বলছিলেন, আমি অত্যন্ত দুঃখিত যে আমি আসলে বুঝতে পারি নাই আপনার অসম্পূর্ণ যে কথাগুলো আছে সেগুলো বলতে পারেন। সেই সাথে আমি আইনুল ইসলাম স্যারের সাথে অ্যাড করে বলতে চাই যে আপনি কি ভাবছেন করোনা পরবর্তী যে সবকিছু যখন ওপেন হয়ে যাবে, বিশেষ করে গার্মেন্টস শিল্পর আমদানি রপ্তানি যে ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটাকে প্রলুব্ধ করার জন্য আপনাদের এখন থেকে কোনো পরিকল্পনা বা প্ল্যানিং আছে কিনা, বা সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা করা হচ্ছে কিনা, এটা যদি একটু বলতেন। না, প্রফেসর আলম সাহেব যে কথা বলছেন আর কি, আমরা যদি ভিজিবিলি দেখতে যাই, আমরা ভিজিবিলি এখন প্রাইম মিনিস্টার ছাড়া আরো 2-1 জন ছাড়া বাকি কাউকে কিন্তু খুঁজেই পাচ্ছি না, টু বি ভেরি অনেস্ট। জি, আমরা একেবারেই আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকাই থাকি, মাননীয়, কোনো উপায় নেই আমাদের। আই মিন দ্যাট ইজ দি ট্রুথ। এর সাথে আমাদের পরিকল্পনা মন্ত্রী, উনাকেও আমি দেখি, উনিও যথেষ্ট অ্যাক্টিভলি, 2-1 জন আছেন, আই উডন্ট সে জাস্ট, বাট প্রধানমন্ত্রীর কিছু হস্তক্ষেপে অনেক কিছুই ভালো হচ্ছে, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। আজকে যে বলতেছেন আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি যে আজকে এই মাসের বেতনটাও যে পাচ্ছি, এটাও তো মাননীয় প্রধানমন্ত্রীরই একটা প্রধানতা, যে এটা নিয়ে আমরা খুব বেশি কিছু হইচই করতে পারতাম না, ওনারা না দিলে আমরা কিছুই করতে পারতাম না। তো উনি কিন্তু এটা বুঝতে পারছে যে উই নিড ইট। কারণ পরবর্তী প্রশ্নটা কিন্তু অনেক পরে, যে করোনার পরে কি করবো, আমরা তো করোনা শেষ হয় নাই, কবে শেষ হবে ওটা তো নিউ সিচুয়েশন আসবে। এখন এইখানে আমাদেরকে খুব খুব ঠান্ডা মাথায় উনি যে কথাটা বলছেন, আমাদের ক্যাপাসিটি 30% অ্যাজ ইট ইজ কমে যাবে। আমাদের কেন সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, ফ্যাক্টরির ভিতরে স্পেস দিতে হবে, ব্রিদিং স্পেস দিতে হবে। আমরা এক সময় গাদাগাদি করে ওয়ার্কার রাখছি, এটার থেকে অবশ্য আগে আমরা অনেক আগেই বের হয়ে গেছি, কিন্তু তারপরেও এই নতুন পরিস্থিতিতে ধরেন আগে যদি আমরা একটা বিল্ডিং এসে 100 লোকের ডিজাইন করছি, সেই কেন আমরা এখন ম্যাক্সিমাম 70টা লোক ঢোকাইতে পারবো, তো সেখানে কিন্তু 30% কিন্তু এমনি এক্সিট হয়ে যাচ্ছে। এগুলি করে করে কিন্তু আমরা 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 একটা টাইম বাই করতেছি, যে আমরা যদি একটা বছর যদি সরকারের আমরা যদি নিজেদেরকে লস নিয়েও যদি আমরা যদি কন্টিনিউ করতে পারি, দেন উই হ্যাভ ডেফিনেটলি এ চান্স অফ সার্ভাইভাল। যে ফিউচারের অর্ডার আসতে তখন আমরা ডেফিনেটলি ওটা অ্যাভেল করতে পারবো। এখন যেমন কতগুলি কোশ্চেন হয়েছে, কিন্তু প্রাইম মিনিস্টার কথা কেন বারবারে আসতেছে। আজকে আমরা ওই সময় যে আমরা গার্মেন্টস খোলা রাখলাম, এটা নিয়ে গণমাধ্যম আমাদেরকে গণধোলাই দিলেন আর কি, আমাদেরকে গণধোলাই দিলেন। আমাদের কিছু লোকের নাম আমি ভুলবো না, আমাদের প্রাচী, যিনি সোশ্যাল মিডিয়া, আমি ওনার অনেক ভক্ত, কিন্তু ওনারা যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করছে গার্মেন্টসের মালিক সম্বন্ধে, যে আনজাস্টিফাইড। আমি আজকে আপনাদেরকে একটা কোশ্চেন করে যাই, গার্মেন্টস খোলা রাখছেন, আমরা রাখি নাই, কিন্তু গার্মেন্টস খোলা রাখার জন্য সবচেয়ে বড় এনকারেজমেন্ট পাইছি আমরা প্রাইম মিনিস্টারের কাছে। এই জন্য উনি সাহস করে, কিন্তু সাহস না দিলে আমাদের কোনো সাহস হতো না আমরা ফ্যাক্টরি খোলা রাখতাম। আমরা যদি ফ্যাক্টরি খোলা রাখতাম কি হতেন, আমি আজকে, আপনারা চিন্তা করেন ফ্যাক্টরি তখন খোলাটা রাইট ছিল কি রং ছিল, আমি এটার উত্তর দিব না। ইউ মাস্ট থিঙ্ক, আমরা ওই সময় যদি কাজ না করতে পারতাম, কারণ আপনার কাজ করার জন্য কতগুলি প্রি ম্যান্ডেটরি কতগুলি জিনিস থাকে,
হেলথ থেকে শুরু করে আস্তে আস্তে ওয়ার্ডদেরকে আনা শুরু করে আস্তে আস্তে সাহস করে করে কিন্তু আমরা আজকে যে পিছনটা গত 3টা মাস যদি আমরা লুজ করতাম, আমরা কিন্তু ঘুরে দাঁড়ানো আমাদের কোনো সুযোগ ছিল না। আজকে আমরা এই কষ্টের ভিতরে আমরা এই কাজগুলি করাতে স্যার আমি প্রধানমন্ত্রীর আমি আমি আপনার কথা সূত্র ধরে একটু বলতে চাই। আপনার কথা সূত্র ধরে একজন দর্শক শ্রোতা কমেন্ট করেছেন, এটা একটু আমি পড়তে চাই। সেটা হলো রানা সোয়াইল রানা লিখেছেন, কায়সার স্যারের কাছে জানতে চাই, ইদানিং গার্মেন্টস ব্যবসায়ীগণ রাজনীতিতে প্রবেশ করতে চাইছেন, এ ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আসলে এটাও একটা নেগেটিভ দিক মনে হয়, বিশেষ করে আমি মুফাসসির আমি একটু যোগ করে তারপর উনি প্রশ্নের উত্তরটা দেখ যে রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়। এই যে শাহেদও কিন্তু রাজনীতিতে অংশগ্রহণ করবে বলেই তার প্রিপারেশনটা নিয়েছে। তা সুতরাং আমাদের মনে হয় যারা তারা কাজের মধ্যেই থাকুক, তাদেরকে এই রাজনীতিতে নিয়ে আসা, আমাদের মনে হয় সবাইকে রাজনীতি করতে হবে এর তো কোনো কথা নেই, সবাইকে রাজনীতিতে ঢুকতে হবে। হ্যাঁ, তবে দরকার আছে কোনটা, যেটা আমাদের আসলে যেটাকে বলে যে ন্যায়ের পক্ষে কথা বলার জন্য, সেটা এক জিনিস, আর রাজনীতি করা আরেক জিনিস। ঠিক আছে, সেটা আমি এখন উনি উত্তর দিবেন। এবং এই পাশে আরেকটা জিনিস বলি যে উনি গার্মেন্টস এর কথা বললেন যে গণমাধ্যম বা অনেক কিছু আসলে একটা দৃষ্টিকোণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আবার এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে যে আমরা সেকেন্ড হোম বলি মালয়েশিয়া, কানাডায়, এবং এই যে এখন যেটা দেখা যাচ্ছে সে যে পাপলু নাকি নাম, পাপলু এমপি, এরা যে লক্ষ লক্ষ টাকা তারা বিদেশে নিয়ে যাচ্ছে এই যে বিজনেসের নাম করে। সুতরাং এই জিনিসটা আমরা তো আসলে দেশপ্রেমিক, আমরা গার্মেন্টস এর মালিক চাই, দেশপ্রেমিক ব্যবসায়ী চাই, আমরা যারা দেশকে ভালোবাসবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। হ্যাঁ, তারাও এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু কি যতটা যাওয়ার কথা তার চেয়ে কিন্তু অনেক কম নিচ্ছে, যতটা নেওয়ার কথা তারা কম নিচ্ছে। সুতরাং এই জিনিসটা হয়তো সরাসরি বললাম যে এটাও আমাদের কিন্তু নজরে রাখা উচিত যে আমাদের কিন্তু দেশপ্রেমিক এন্টারপ্রেনিউর দরকার। আচ্ছা, এই কায়সার স্যারের বোধহয় এই ব্যাপারে অবশ্যই কিছু বলা হয়েছে। স্যার আপনি যদি বলতেন কায়সার স্যার। রাজনীতিতে আজকে যে বলতেছিলাম যে দুইজনের কথা আর কি, পীর হাবিবুর রহমান সাহেব এবং প্রাচী, ওনারাও কিন্তু নাট্যমঞ্চে থেকে ওনারাও কিন্তু রাজনীতি ঢুকার জন্যই কিন্তু আমাদের গালিগালাজ করে। খুব পরিষ্কার কথাটা বললাম আমি। ওনাদের উদ্দেশ্য হলো আমাদের গালিগালাজ করলে দে উইল গেট এ ক্ল্যাপ ফ্রম দ্য ওয়ার্কার। সাধারণ মানুষ, ও এত সুন্দর সুন্দর কথা বলছে, আমরা তো দেখছি টক শোর এত সুন্দর সুন্দর কথা বলাটা কি করতে পারে। শাহেদের কাহিনী তো দেখছেন, আজকে মিডিয়ায় কিন্তু তাকে এই জায়গায় আনছিল। উনি কত সুন্দর সুন্দর কথা বলছেন এবং কত সুন্দর সুন্দর কাজ করছেন, পুরা জাতি কিন্তু দেখছে। এখন গার্মেন্টস এর মালিকরা রাজনীতিতে যেতে চায়, এটা তো আমার আপনার কোনো রাইট, মানে আমরা পারবো না এটা আটকানোর জন্য। পিপল উইথ এ ডিফারেন্ট মাইন্ড উইল অলওয়েজ ট্রাই। এটা যে ক্ষতি করে এটা আমি বলবো না, তবে এইটা গণহারে হোক এটা আমি চাবো না। প্রফেসর আনিস সাহেব যে কথা বলছেন, আমি খুব খুশি হইতাম আজকে সেকেন্ড হোম কারা কারা করছে তাদের প্রত্যেকের লিস্টটা যদি বাংলাদেশে টাঙানো থাকতো, আই উড বিন দ্য হ্যাপিয়েস্ট পারসন। এখানে গার্মেন্টস এর মালিকের থেকে সরকারি কর্মচারী আর পলিটিশিয়ানদের নাম কত বেশি আসতো, আপনারা দেখলে অবাক হবেন। আই ক্যান গ্যারেন্টি ইউ দ্য নাম্বার অফ দ্য পলিটিশিয়ান টুডে অ্যাব্রড, মানে ওই যে আপনার সেকেন্ড হোম, এখন এই কি কানাডা, আমেরিকা, ইউকে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সব জায়গাতে যদি আপনি বের করে নিয়ে আসেন, গার্মেন্টস এর সাথে যদি আপনি রাজনীতিবিদ আর সরকারি কর্মচারী না পান, ভাই আমি আর জীবনে কোনো টকশোতে আসবো না। আই ক্যান গ্যারেন্টি ইউ, এই লিস্ট যদি কোনোদিন প্রকাশ পায়, আই উড হ্যাভ বিন দ্য হ্যাপিয়েস্ট পারসন। আমার একটি টাকাও বিদেশে নাই ভাই, আমি অত বড় মানুষ না, আমার কোনো ফরেন অ্যাকাউন্টও নাই, আর আমি বাংলাদেশে জন্মাইছি, আমি চাই এই দেশে আমার মৃত্যু হোক, আমার কোনো সেকেন্ড হোম থার্ড হোমের আমি স্বপ্ন দেখি নাই। হ্যাঁ, আমার ছেলে মেয়েরা যদি করে এটা তাদের ব্যাপার, আমার এটা যদি তারা করে সেটা, আমার ছেলে আমার সাথেই আছে এখনো, আমি চাবো আমার ছেলে এই দেশেই থাকুক। বাট আরেকটা ইস্যু, লিগেল ওয়েতে যেতে হবে। সরকার এই জিনিসগুলিকে যদি লিগেল করে দেয় তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আমি মনে করি না বিদেশে চলে গেলেই একটা লোক অনেক পয়সা কামাইছে সে চাইতে পারে, সে ইউরোপে গিয়ে সামারে থাকবে, উইন্টারে এসে বাংলাদেশে আসবে, এটা চাইতেই পারে, as long as this income is halal and you paid the proper taxes to the government, then no harm. কিন্তু পলিটিশিয়ানদের পয়সাটা আর সরকারি কর্মচারীদের ঘুষের পয়সাটা কিভাবে হালাল করবে বলেন? ব্যবসায়ীরাও তাদের পয়সা ঠিক আছে ট্যাক্স দিয়ে এটাকে হালাল করতে পারবে, ভাই ইনকাম করছিলাম ট্যাক্স কম দিছি, একটু ট্যাক্স দিয়ে মাপ পেয়ে গেল, ওনারা কিভাবে মাপ পাবে বলবেন? ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক। আপনার যতই আজকে ব্যবসায়ীদেরকে যতই, আমি কিন্তু সরকারি চাকরিজীবীর ছেলে, আই হ্যাভ সিন দ্য অনেস্টি অফ মাই ফাদার,
আমার বাবা জুট বোর্ডের ডিরেক্টর ছিলেন, আমি এগ্রিকালচার ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম আজকে থেকে 30-35 বছর আগে। আমার ছাত্রও রিটায়ার করে গেছে সেক্রেটারি হিসাবে। আই ক্যান ভাউচ ফর অনেস্টি। যে কথা বলছেন, আমরা অনেস্টি ব্যবসায়ী না, আমরা পুরা দেশে অনেস্টি চাই। আমি এটা কোন ধরনের কথা? মসজিদ থেকে বেরিয়ে আমার জুতা পাবো না, এয়ারপোর্টে ব্যাগ রেখে ঘুরে তাকালে ব্যাগ হারাই যাবে, কেন হবে এটা? আমরা মুসলমান, আমরা বাংলাদেশি, why can't we be proud of ourselves? এই এডুকেশনটা কোথায় গেল? মুরব্বীদেরকে মান্যগণ্য করা, অনেস্টি হওয়া। আপনি ওভারনাইট বড়লোক হইতে চান, আপনি 2 বছর চাকরি করে আপনি বিলিয়নিয়ার হইতে চান, মিলিয়নিয়ার হইতে চান, আপনি 2 বছর ব্যবসা, হ্যাঁ হয়। সালে যে ছেলেটা মানে খুন হয়েছে আমেরিকাতে, দেখেন এই যে আইটির যে বলছিলেন বাংলাদেশিদের ব্রেন, অফকোর্স বাংলাদেশের এভারেজ ব্রেন ইজ মাচ সুপিরিয়ার। সে একটা বাচ্চা ছেলে, তার 1000 কোটি টাকার সে আইটিতে মানে এনিওয়ে হি হ্যাজ বিন কিলড। এই কিন্তু এখন এটা খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার। এখন আরেকটা বলি আপনার, এই যে এই পুরো সেক্টরটা কিন্তু অন হয়ে গেছে। এই শুধু আমার কথার উদ্দেশ্য হচ্ছে পৃথিবীটা অনেক বড়, আজকে পুরো পৃথিবীটাই কিন্তু একটা দেশ। আপনি বাইরে থাকলেই যে আপনি দেশের জন্য কন্ট্রিবিউট করতে পারেন এই কথাটাও ঠিক না। আপনি সেকেন্ড হোম থার্ড হোম সবই করেন, বাট সরকার এটাকে লিগ্যাল করে দেওয়া উচিত। আর যদি কয়েকটা ব্যবসায়ীর নাম দিয়ে বাকিদের নাম হাইড করবেন বা কারো নাম দিবেন না, বিকজ সবার নাম চলে আসবে, সবার নাম দিয়ে দেন, আই উইল বি দ্য হ্যাপিয়েস্ট পারসন। দেখি কজন লোক মুখটা কজন লোক সমাজে মুখ দেখাইতে পারবে। তাকে জিজ্ঞেস করে টাকাটা কিভাবে ওনারা নিয়ে গেছেন, কয়টা লোক জাস্টিফাই করতে পারবে? বাংলাদেশের টিচাররাও এখন, ভাইস চ্যান্সেলররাও আপনার, আই এম সরি টু সে দ্যাট, ওনারাও এখন কানাডাবাসী হয়েছেন, এখানে আবার ঢাকা শহরে আবার এখানে চাকরিও ওনারা করছেন। আমরা প্রত্যেক সেক্টরই কিন্তু আমরা কারাপশনের ভিতর ঢুকে গেছি। আপনি বছরের পর বিদেশ থেকে আপনি চাকরিটা আটকায় রাখছেন। শিক্ষক সমাজও করছেন এটা, আমি নিজে শিক্ষক, আমি নিজেই বলতেছি এটা, আমরা এই কাজটা করছি। আপনি শুধু গার্মেন্টসের ব্যবসায়ীকে কেন টানতেছেন? অবশ্যই টানবেন, না টানার কোনো কারণ নাই। সবাইকে ইকুয়ালি জবাবদিহিতা করতে হবে। প্রথম জবাবদিহিতা আসবে নিজের উপরে, হোয়াট আই হ্যাভ ডান ফর ইন দিস ওয়ার্ল্ড। আমাকে আরেকটা ওয়ার্ল্ডে চলে যেতে হবে। আমরা যদি প্যান্ডামিক এইটুকু শিক্ষা না নিতে পারি যে টুডে অর টুমরো আমাদের নিজেদের কাছে প্রথম উত্তর দিতে হবে, তারপরে আরেকটা পরকাল আছে, এটাকে অবশ্যই চিন্তা করতে হবে। আমি বিশ্বাস করি অনেস্টি ছাড়া কোনোদিন জাতি কোনো সাস্টেনেবল গ্রোথ আসবে না। আমরা যত কোটি কোটি টাকার গ্রোথ দেখাই, ওই জন্য আমি প্রথম শুরু করছিলাম যে গ্রোথ ডাজন্ট মিন পিপল আর হ্যাপি, গ্রোথ ডাজন্ট মিন এভরিবডি ইজ হ্যাপি। যে দেশে এখনো কিন্তু ঢাকা শহরে রাস্তায় লোক ঘুমায়, এখন আমার 20% গ্রোথ হলো, আর ঢাকা শহরে কমলাপুর রেস্টুরেন্টের লোক ঘুমাইছে, ও দ্যাট ক্যানট বি 20% গ্রোথ। এখন প্রাইম মিনিস্টার যে কথাটা বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আমার বুকের ভিতর অন্তর থেকে আমি দোয়া করছি, কারণ আমি গত 20 বছর ধরে গ্রামে প্রতি বছর কিছু হলে আমরা ঘর করে দিই, আমরা চেষ্টা করছি। উনি এখন বলছেন যে হ্যাঁ, দ্যাট শুড বি দ্য কারেক্ট স্পিরিট। বঙ্গবন্ধুর জন্মদিবসের জন্মবার্ষিকীতে আজকে বাংলাদেশে যদি 1 কোটি ঘর হয়ে যায়, সেটা সরকারি পর্যায়ে হোক, বেসরকারি পর্যায়ে হোক, ব্যক্তিগত পর্যায়ে হোক, দ্যাট উড মেক এ চেঞ্জ, দ্যাট উইল মেক এ হিউজ চেঞ্জ। এই জিনিসগুলি খুবই সুন্দরভাবে আসা উচিত আর কি, বিবেককে জাগাইতে হবে। সেখানে আমরা মনে হয় একটু পিছিয়ে আছি আর কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আর কি। সত্যি আমি বলি যে যেহেতু উনি গার্মেন্টস এর প্রতিনিধি হিসেবে আসছে, এই জন্য প্রশ্নটা আসছে। উনি কথা যেগুলো বললেন অত্যন্ত মানে কারেক্ট কথা, যে সবাই আসলে দেশপ্রেমিক দরকার, তাহলে বিদেশ থেকেও কি আর ইনকাম করা যায় না? বিদেশ করেও কিন্তু আর্ন করে দেশে পাঠানো যায়, এটা ঠিক, এটা করা যায়। কিন্তু আসলে আমরা দেখেন এই যে এই করোনা নেগেটিভ কি বলে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে গিয়ে 2-4 জন এটা কাজটা করেছে, কিন্তু সারা বিশ্ব জিনিসটা ছড়িয়ে গেল, সারা বিশ্বে ছড়িয়ে গেল, সবাই এফেক্টেড, কিন্তু যারা ওখানে বাংলাদেশের আছে তারা এফেক্টেড। এই যে একটা ছোট 1-2 জনের যে ঘটনাগুলো ঘটাচ্ছে, আমি জেনারেলাইজের কথা বলি নেই, যে যারা ঘটাচ্ছে জিনিসগুলো, কিন্তু ক্ষতি কিন্তু সবারই করছে, ক্ষতি সবারই, পুরো জাতির ক্ষতি করছে আজকে আমাদের এমনি, হ্যাঁ জাতির ক্ষতি করছে। কিন্তু এই ধরনের আমরা চাই না। আপনি গার্মেন্টস এর মালিক, আপনার পিছনে 10 জন পলিটিশিয়ান থাকবে, আপনার পিছনে থাকবে অবশ্যই, কিন্তু আপনি নিজেই যদি পলিটিশিয়ান হয়ে যান যে আমি এমপিতে দাঁড়াবো, আমি মন্ত্রী হব, হ্যাঁ, তাহলে হচ্ছে কি, তাহলে আর এই যে আপনার আসল কাজটা, আপনার যে ট্যালেন্টটা কিন্তু কাজে লাগছে না। আপনি যে গার্মেন্টসে যে আপনার ক্রিয়েটিভিটিটা, সেটা কিন্তু কাজে লাগছে। যখনই আপনি পলিটিক্সে ঢুকবেন গিয়ে, তখনই নানান চিন্তা করতে হবে আপনার। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি যে আসলে আমাদের দেশপ্রেমিক দরকার, যার যেখানে যতটা মেধা আছে, যে সাইডে মেধা আছে
সেটা নিয়েই যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমরা আসলে একটা সোনার দেশ, যেটা আজকে যেটা বললেন যে দেখেন বাংলাদেশে প্রথম যে 6,000 যে বস্তির লোককে যারা মাঠে কি বলে বস্তিতে ছিল, যাদের কোনো ঘর ছিল না, তাদেরকে তারা ঘর দিয়েছে আমাদের প্রধানমন্ত্রী। সুতরাং এই যে কাজগুলো হচ্ছে সারা বিশ্বে কিন্তু পজিটিভ কাজ যথেষ্ট হচ্ছে পজিটিভ কাজ। এবং আমরা কিভাবে বন্যা যে আমরা নিয়ন্ত্রণ করি, বন্যা যে আমরা মানে কাটিয়ে উঠতে পারি, এটাও কিন্তু একটা মডেল হিসেবে কিন্তু সারা বিশ্ব দেখছে। সুতরাং পজিটিভ দিক আমাদের অনেক আছে, এই ছোটখাটো দুই একটা নেগেটিভ দিকে কিন্তু আমাদের পুরো অর্জনটাকে ম্লান করে দেওয়ার চেষ্টা করে। ধন্যবাদ। আমি একটু আনিস সাহেবের প্রফেসর আনিসের কাছ থেকে আমি ধারাবাহিকভাবে দেখেন আপনারা যখন বলেন যে গার্মেন্টস মালিকরা কি করবে, ইউ সি হোয়াট এ ডিফিকাল্ট সিচুয়েশন দে হ্যাভ ক্রিয়েটেড ফর আস। আজকে বাংলাদেশে কোনো বিদেশি আসতে চাবে? হেলথ সেক্টরের কথা চিন্তা করে সে আসতে চাবে না, যেখানে মানে করোনা সার্টিফিকেট, ভুয়া করোনা সার্টিফিকেট বিক্রি হয়। দেখেন আমাদেরকে একদম রাস্তায় নামাই দিছে বিদেশিরা। আমাদের $3 বিলিয়ন অর্ডার তারা ক্যান্সেল করে দিচ্ছে। $1 বিলিয়ন আমাদের পেমেন্ট স্টাক হয়ে আছে। বিভিন্ন কোম্পানি তাদের সরকারের কাছে তারা ব্যাংকরাপসি ঘোষণা করে আমাদের টাকা আটকায় রাখছে। এর থেকে জঘন্য কাজের এগেইনস্টে আমাদের ছোট ছোট কাজগুলিকে, আমাদের ছোট ছোট অন্যায়গুলিকে সারা পৃথিবী বড় করে দেখতেছে, বাট তাদের বড় অন্যায়গুলিকে তারা কিন্তু আইন দিয়ে প্রোটেক্ট করতেছে। তারা আইনের মাধ্যমে আমাদেরকে মার দিচ্ছে। এই জিনিসগুলো আমাদের শিখতে হবে, আমাদেরকে অনেক স্মার্ট হইতে হবে, আমাদেরকে অনেক প্রজ্ঞা, মানে ইউ সি ইউ হ্যাভ টু কাম আপ উইথ এ লট অফ, টুডে আপনাকে যুদ্ধ করতে হবে সারা পৃথিবীর সাথে। আজকে করোনার সার্টিফিকেট দিয়ে কয় টাকা কামাইছে বলেন? ইটস নট এ মানি ফর বাংলাদেশ, বাট এটা যে দুর্নাম কামাইছে, যে ক্ষতি করছে, এটা $1 বিলিয়ন দিয়ে মেকআপ করা যাবে না। It has brought us down to the floor. যে বাংলাদেশ একটা দেশ হলো যে দেশে করোনা সার্টিফিকেট বিক্রি হয়। Could you think of it? এই জন্য বলতেছিলাম যে গার্মেন্টসের মালিককে অ্যাটাক করার আগে ইনফ্রাস্ট্রাকচারকে দেখতে হবে। এই করোনা সার্টিফিকেট তো গার্মেন্টসের মালিকরা বিক্রি করে নেই, এটা হেলথ এই যে হেলথ ডিপার্টমেন্টে এই ধরনের আমরা চোখের উপরে দেখলাম। এটা কোনো কথা হইতে পারে? এরকম ছোট ছোট মিস্টেক, গঠিত মিস্টেক, ছোট মিস্টেক, বাট এত কস্টলি মিস্টেক তারা করছে, এটার কোনো দরকার ছিল আমি মনে করি না। কিন্তু এটার কোনো দরকার ছিল না, বাট আমাদেরকে কতটুকু দেখেন। আজকে যদি বিদেশিরা বাংলাদেশে যাওয়া আসা বন্ধ করে দেবে, বিদেশি কাস্টমাররা, তারা কোথায় যাবে এখন বলেন? লাকিলি ওরা ইন্ডিয়াও যাবে না, পাকিস্তানও যাবে না, তারা ভিয়েতনামে যাবে। দ্যাটস এ সেফ কান্ট্রি, ওইখানে তাদের ট্রিটমেন্টও আছে, তাদের করোনাও তারা কন্ট্রোল করে ফেলছে। তা আমরা কতটুকু পিছাই গেছি না? এই যে পিছানোর জন্য তো আমরা যাই না, আমরা কিন্তু ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্সেস। আজকে বিদেশি, আজকে দেখেন ডেভানামসের মতো একটা কাস্টমার, একটা 200 বছরের পুরনো ব্রিটিশ একটা চেইন, আমাদের মিলিয়ন্স অফ ডলারের পোর্টে মাল রেখে আমাদেরকে 25% ডিসকাউন্ট নিচ্ছে। $20 মিলিয়ন মাল তারা ঘরে নিয়ে পেমেন্ট করতেছে না, অ্যানাদার $30 মিলিয়ন অর্ডার তারা ক্যান্সেল করে দিচ্ছে। এই সবগুলি অ্যাবজর্ব করার জন্য গার্মেন্টস যে ধরনের সহায়তা দরকার, যে ধরনের মানসিক সাপোর্ট এবং ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, এটা আমরা হয়তো মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ বুঝছি বলে আমার মনে হয় না। সামটাইম কেন গণমাধ্যমের কথাটা আমি বলতেছি, ওনারা কথাগুলি বলে ফেলে সস্তা পপুলারিটির জন্য বলে, কিন্তু তারা মানুষকে একটা রং ইমপ্রেশন দিয়ে দেয়। দে গিভ এ ভেরি রং ইমপ্রেশন যে গার্মেন্টসের মালিকরাই বোধহয় এইরকম, বাট দ্যাটস এ ভেরি রং ওয়ে অফ পুটিং ইট। আমি আমার সেক্টরকে না, আমি আমাদেরকে ডিফেন্ড করতেছি, আমি বাংলাদেশের মানুষকে আমি ডিফেন্ড করব। আমি কোনো সেক্টর ওয়াইজ চিন্তা করব না, আমি চিন্তা করব যে আমি বাংলাদেশের মানুষ, আমার এন্টায়ার ধ্যান ধারণা থাকবে বাংলাদেশকে নিয়ে। দ্যাট শুড বি মাই থট প্রসেস। আমরা তো আমাদের অনেক চেষ্টাই আমরা করতেছি, গার্মেন্টসের মালিকরা ফাইট ব্যাক করতে হবে, কারণ কালকে যদি আমাদের দেশে ওই প্রোটেকশন হয় নাই, আমাদের এক্সিট প্ল্যান আমাদের দেশে নাই, আমি কালকে ব্যাংকরাপ্ট করে যে আমি ঘরে ঘুমাবো তা না, কিন্তু সবার আগে আমাকেই কিন্তু সরকার জেলে নিয়ে ঢুকাই দেবে। আমাদের দেশে ওই প্যাকেজগুলো এখনো আসে নাই, এক্সিট প্ল্যান আসে নাই। বিদেশে যে প্রোটেকশন পায় এন্টারপ্রেনিয়ররা, ওই প্রোটেকশন কিন্তু বাংলাদেশে এখনো ওই লেভেলে যায় নাই। আমি বিশ্বাস করি কোনোদিন হয়তো সেই জায়গায় আমরা যেতে পারবো, যদি আমরা আমাদের গ্রোথ এবং আমাদের উন্নয়নটাকে ধরে রাখতে পারি। এটার জন্য অবশ্যই সততা একটা ভীষণভাবে দরকার। সততা ছাড়া ধন্যবাদ স্যার।
কায়সার স্যার, আপনাকে একটু থামাতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা প্রোগ্রামের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য প্রাণবন্ত একটি আলোচনা শুনছিলাম। অনেকেই দেখছিলেন, বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর স্যার অনেকগুলো কমেন্ট করেছেন। আমি একটু কয়েকটি কমেন্ট পড়তে চাচ্ছি। উনি প্রথম কমেন্টটি করেছিলেন, ইট ইজ গুড টু নোট দ্যাট মিস্টার কায়সার খান ইজ টেলিং দ্য ট্রুথ অন দ্য কারেন্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি অ্যাট দিস প্যান্ডেমিক সিচুয়েশন। উনি আরেকটি মন্তব্য করেছেন, গুড অ্যাডভাইসেস ফ্রম Dr. Ainul in connecting MOU with foreign countries in order to export our manpower. উনি বেশ অ্যাপ্রিসিয়েট করেছেন আজকের প্রোগ্রামটা। আপনাদের দুইজনকে বারবার শুভেচ্ছা জানিয়েছেন এবং একটি প্রাণবন্ত আলোচনা চলছিল, এই জন্য উনি পুরো আলোচনাটি দেখছিলেন, উপভোগ করছিলেন আর কি আমাদের সাথে। যাই হোক, আমি ওনাকে আসলে আমাদের তরফ থেকে শুভেচ্ছা দিয়ে দিবেন, উনি আমাদের কথা একটু বেশি ভালোবাসেন, এই জন্য আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা, স্যারের সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। অবশ্যই অবশ্যই। স্যার, আমরা একেবারে শেষ করব, একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সংক্ষেপে একটু মন্তব্য জানতে চাই। প্রথমে আমি যাব আইনুল ইসলাম স্যারের কাছে। স্যার, সংক্ষেপে যদি বলতেন, এই সার্বিক সিচুয়েশন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এই সিচুয়েশন থেকে খুব স্বল্প সময়ে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। সংক্ষেপে দুইজনের কাছে একই প্রশ্ন থাকবে, আমরা এই প্রশ্নের উত্তরের পরে আজকের প্রোগ্রামটি শেষ করব। প্রথমে আইনুল ইসলাম স্যার বলবেন। ধন্যবাদ। আমি ওনার কথা শুনছিলাম, উনি যেহেতু একটা সেক্টর রিপ্রেজেন্ট করছে, খুব ভালো লাগলো ওনাদের আইডিয়াগুলো জেনে, ওনাদের মনোভাব জেনে ভালো লাগলো যে আমরা আসলে মিডিয়াতে যা শুনি বা আসলে তার পুরোটাই ঠিক না। ওনাদের মতনই আমাদের দরকার যে এই সেক্টরকে বাঁচিয়ে রাখার জন্য। আর একটা যেটা হচ্ছে, এখান থেকে বেরিয়ে আসার জন্য তোমার আমার সবারই কিন্তু হতাশা মাথায় রাখলে হবে না, হতাশা থেকে বেরিয়ে আসতে হবে, পজিটিভ চিন্তা করতে হবে, এবং আমার মনে হয় যে তাহলেই আমরা এই সার্ভাইভ করতে পারবো। ধন্যবাদ স্যার। আমি একটু কায়সার স্যারের কাছে যেতে যাচ্ছি, একই প্রশ্ন যদি সংক্ষেপে বলতেন। হ্যাঁ, ভেরি রাইট। আমাদেরকে কোনোভাবে হতাশ হওয়া যাবে না, কারণ আমি অ্যাজ আই সেড, আমাদের জেনারেশন, এই জেনারেশন ছাড়াও দ্যাটস এ কন্টিনিউয়াসলি আমাদের একটা ইয়াং জেনারেশন, দে মাস্ট ফাইট ব্যাক। আমাদের ওয়ার্কাররা ফাইট ব্যাক করতেছে, আমাদের এন্টারপ্রেনাররা ফাইট ব্যাক করছে, আমাদের শুধু ফাইট ব্যাক করতেছে। বাট এই ফাইট ব্যাকটা আর একটু অর্গানাইজ ওয়েতে করতে হবে। যে কথাটা আমি বলছি, আজকে আইটি সেক্টরের সুযোগ নিয়ে এই 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 যে ডিজিটাল বাংলাদেশের প্রাইম মিনিস্টার যে আজকে একটা সুন্দর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আজকে সত্যিকার অর্থে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার যে সুযোগটা উনি করে দিচ্ছেন, আজকে সবার ঘরে ঘরে ইন্টারনেট আছে, এইটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদেরকে সবগুলি সেক্টরের দিকে যাতে লোকজন যদি ঝাঁপায় পড়ে, আমার মনে হয় এখান থেকে নানান রকম ট্রেনিং নিয়ে দেখেন তাদের 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 এক্সপার্টিসটা তারা বাড়াইতে পারবে, প্লাস তারা দেশের এবং অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারবে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এবং করতেও চাই। আমি আপনাদের সবাইকে শুভেচ্ছা যে আপনারা সুন্দর একটা ইয়েতে এই অনুষ্ঠানে আমাদেরকে ডেকেছেন। আই এম কোয়াইট হ্যাপি অ্যাবাউট ইট। থ্যাংক ইউ অল। অসংখ্য ধন্যবাদ স্যার। জি স্যার, মনে কিছু বলবেন আইনুল ইসলাম স্যার? আমি বলছি যে এই হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি একটি এক্সেলেন্ট কাজ করলো। সাংবাদিক সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সকল সদস্যকে আমি 3-4টে বিশ্ববিদ্যালয় থেকে আমার কর্মজীবন শেষ করে জগন্নাথে এসেছি, সব জায়গারই সাংবাদিক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি আমার একটা ভালো সম্পর্ক ছিল। ওদের এই ঢাকা থেকে প্রায় 350 কিলোমিটার দূরে, না আরো বেশি হবে, দূরে একটা বিশ্ববিদ্যালয়, সেখানে তারা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছে। আমার পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরাও আপনাদের দুজনের কাছে অসংখ্য কৃতজ্ঞ এই জন্য যে আপনাদের ব্যস্ততম মুহূর্ত থেকে আমাদের একটু সময় দিয়েছেন। আর আমাদের প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এতক্ষণ দেখছিলেন, আজকের আলোচনাটি কিন্তু অত্যন্ত প্রাণবন্ত আলোচনা, এবং আমরা বিশ্বাস করি এবং মনে করি যে আজকের আলোচনায় যে সম্মানিত দুজন গেস্ট ছিলেন, অতিথি ছিলেন, তারা চমৎকার কিছু সলিউশন আমাদের বলেছেন। সেইগুলো যদি কোনোভাবে সামহাও ইমপ্লিমেন্ট করা যায়, বাংলাদেশের যে অর্থনৈতিক দুরবস্থা, এই করোনার জন্য অসংখ্য মানুষ চাকরি হারিয়েছে। আমার বাসের যেই মানুষটি একসময় বিজনেসম্যান ছিলেন, সেদিন আমি কিছুদিন আগেই দেখলাম তিনি সবজি বিক্রি করছেন তার বাসার সামনে। অত্যন্ত দুঃখজনক একটি, হৃদয় বিদারক একটি ব্যাপার। এই যে মানুষজন চাকরি হারাচ্ছে, অনেকজন না খেয়ে আছে,
করুণ দুর্বিষহ অবস্থার মধ্যে যাচ্ছি। তো সেই পরিপ্রেক্ষিতে আপনাদের আজকে যে আমাদের যে আলোচনাটি ছিল, আশা করা যে একটি প্রাণবন্ত আলোচনা ছিল এবং এইখান থেকে আমরা কিছু সলিউশন যদি ইমপ্লিমেন্ট করি আশা করি ভালো কিছু হবে। আমি অনুষ্ঠানটি শেষ করব পুনরায় আমাদের যে আজকে সম্মানিত দুজন গেস্ট আছেন আবার ওনাদের প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে যারা আজকে দর্শক শ্রোতা আপনারা যারা দেখছেন আপনাদেরকেও ধন্যবাদ এবং পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের এই লাইভ আলাপন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।